আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 5 এর আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই অধ্যায় থেকে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং যেখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে বস্তুর ভাষা ডোবা। এই অংশটা শুরু করব। ওকে, তো আগে আমরা দেখব যে আসলে বস্তুর ভাষা ডোবা জিনিসটা কি বুঝাইতেছে। খেয়াল করো, তোমাকে এখানে প্রশ্নের মধ্যে কি বলবে যে তোমাকে একটা বস্তুর কথা বলা থাকবে, এই বস্তুটাকে তুমি কোনো একটা তরলের মধ্যে ছেড়ে দিবা। তাহলে ওই তরলে বস্তুটা ভেসে থাকবে নাকি ডুবে থাকবে, যদি ভেসে থাকে তাহলে কিভাবে ভেসে থাকবে, এই জিনিসগুলো বের করো। তো আমাদের কাজ হচ্ছে এটাই ফাইন্ড আউট করা যে কখন একটা বস্তু ভেসে থাকবে আর কখন একটা বস্তু ডুবে থাকবে। তো দেখো, আমরা যদি একটা ছোট্ট একটা জিনিস চিন্তা করি এখানে, যে ধরো এটা হচ্ছে কোনো একটা তরলের একটা অংশ, ধরে নিচ্ছি আমরা এটা হচ্ছে কোনো একটা তরলের অংশ, লেটস সে। ওকে, একটা অংশ। এখন এখানে ধরো একটা বস্তুর কথা আমরা চিন্তা করলাম যে তরলের মধ্যে ধরো একটা বস্তু আছে, এই যে একটা বস্তু তরলের মধ্যে আছে। তো বস্তুর কি একটা ভর থাকে না? ভর থাকলে বস্তুর কি কাজ করে? ওজন কাজ করে। ওজন কোন দিকে কাজ করে? উপর থেকে একদম খাড়া নিচের দিকে কাজ করে, তাই না? তাহলে এই বস্তুর একটা ওজন আছে, যেই ওজনটা উপর থেকে কি করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই যে উপর থেকে নিচের দিকে বস্তুর ওজন কাজ করতেছে। আর আমরা জানি যখন কোনো একটা বস্তুকে তরলের মধ্যে আমরা ছেড়ে দিই, তখন ওই তরল বস্তুকে একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল দেয়, যেটাকে আমরা কি বলি? প্লবতা বলি। একটা বস্তুকে যখন তরলের মধ্যে কোনো একটা তরলে আমরা ছেড়ে দিই, তখন ওই বস্তুকে তরল একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল দেয়, যে বলটাকে আমরা বলি কি? প্লবতা। তাহলে এখানে বস্তুর উপর এই নিচ থেকে উপরের দিকে একটা লব্ধি বল কাজ করতেছে ঊর্ধ্বমুখী, যাকে আমরা বলি প্লবতা, যাকে প্রকাশ করি কি দ্বারা? এফ দ্বারা। তাহলে এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে বলো তো? দুইটা না? একটা হচ্ছে তার ওজন, একটা হচ্ছে প্লবতা। তাহলে এই যে বস্তুটা ভাসবে নাকি ডুববে, এই টোটাল জিনিসটা এই দুইটা বলের উপরই ডিপেন্ড করে। বুঝতে পারছি কথা? যেহেতু দুইটা বল কাজ করতেছে, তাহলে এখান থেকে আমরা এই কথাটা বলতেই পারি, যে বস্তুর ভাষা ডোবা, বস্তুর ভাষা ডোবা, ভাষা ডোবা, ডোবা বস্তুর ওজন, ওজন ও প্লবতার উপর নির্ভর করে, প্লবতার উপর নির্ভর করে। বুঝতে পারছি কথা? এবার আসো, খেয়াল করো। এবার দেখো, আমরা এখানে 3 রকমের কন্ডিশন পাবো একটা বস্তুর। সেটা কি কি? যে ধরো এটা হচ্ছে কোনো একটা তরল, এই তরলে বস্তু ডুবে যেতে পারে, মানে একদম ডুবে যাবে বস্তু, ঠিক আছে? মানে এই যে তরলের মধ্যে একদম ডুবে গেছে। ওকে, এইটা হবে আমাদের একটা কন্ডিশন, সেটা হচ্ছে কি? ডুবে যাওয়া, ঠিক আছে? আরেকটা কন্ডিশন কি হবে? আরেকটা কন্ডিশন এরকম হবে যে বস্তুর একটা অংশ তরলের উপরে থাকবে, একটা অংশ তরলের নিচে থাকবে। লাইক হচ্ছে এরকম, এই যে এরকম দেখো, এই যে একটা অংশ তরলের নিচে আছে, একটা অংশ তরলের উপরে আছে। এই যে কন্ডিশনটা, এটাকে আমরা বলি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা। আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা, ঠিক আছে? এই যে একটা অংশ তরলের নিচে, একটা অংশ তরলের উপরে, আর এখানে বস্তু পুরোপুরি ডুবে গেছে। বুঝতে পারছো কথা? তাহলে এটা হচ্ছে ডুবে যাওয়া, আর এটা হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা। আরেকটা পজিশন আছে আমাদের, সেই পজিশনটা হচ্ছে কেমন? যে বস্তু এই যে এরকম অবস্থায় থাকবে, সম্পূর্ণই ডুবে যাবে, এই যে এরকম ভাবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে, কিন্তু একদম তলায় যাবে না। এটা যেমন একদম নিচে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, এরকম ডুবে যাচ্ছে, এটা এরকম হবে না। বুঝতে পারছো? এটার পুরোটাই তরলের নিচে থাকবে, কিন্তু এই অবস্থায় স্টেবল থাকবে, নিচে যাবে না, এরকম নিচে যাবে না, এটার মধ্যে এরকম নিচে চলে যাবে না, এটা এই অবস্থায় এরকম স্টেবল থাকবে। এটাকে আমরা বলি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষা। কথা বুঝতে পারছো? তাহলে ভাষার ক্ষেত্রে কিন্তু দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আর একটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো এরকম 3টা কন্ডিশন। তো কখন এইটা হবে, কখন এইটা হবে, এই জিনিসগুলো এখন আমাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে। বুঝতে পারছি কথা? এই যেখানে প্লবতার কথা বললাম না, এই যে প্লবতা দেখতে পাচ্ছ, এই প্লবতা আমরা 2 রকমের পাই। প্লবতা যেটা সূত্র হচ্ছে কত? ভি রো জি। ভি হচ্ছে আয়তন,
রো হচ্ছে যেই তরলে বস্তুটাকে তুমি ছেড়ে দিবা ওই তরলের ঘনত্ব। পানি হলে 1000, কেরোসিন হলে কত 800। তো এই প্লবতাটা দুই রকমের হয়, দুই রকমের। একটা হচ্ছে কি মোট প্লবতা, মোট প্লবতা, মোট প্লবতা, ওকে, যেটাকে আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করি। আর আরেকটা হচ্ছে কার্যকর প্লবতা, কার্যকর প্লবতা, প্লবতা, যেটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি। মোট প্লবতা মানে কি? মোট প্লবতা হচ্ছে বস্তুর টোটাল আয়তন নিয়ে যেই প্লবতাটা, মানে এই যে ভিটা দেখতে পাচ্ছ না, এটা তো আয়তন। যখন তুমি ভি এর জায়গায় বস্তুর মোট আয়তনটা বসাবা তখন তুমি যেই প্লবতাটা পাবা সেটা হচ্ছে মোট প্লবতা, অর্থাৎ বড় হাতের এফ। আর কার্যকর প্লবতা হচ্ছে কি, ধরো বস্তুর একটা অংশ ডুবে আছে আর একটা অংশ ভেসে আছে, তাহলে যতটুকু ডুবে আছে ওইটুকু নিয়ে যে প্লবতাটা সেটা হচ্ছে কার্যকর প্লবতা। লাইক কেমন, যে ধরো ধরো এটা হচ্ছে এটা কোন একটা তরল, তরলের মধ্যে ধরো এই বস্তুর এতটুকু অংশ ডুবে আছে, এই এতটুকু অংশ, ধরো মোট আয়তন হচ্ছে 100 আর ডুবে আছে ধরো 80, ঠিক আছে? তো তুমি যখন এই ভি এর জায়গায় এই 100 বসাবা, এই 100 যখন বসাবা তখন সেটা হবে মোট প্লবতা। আর এই ভি এর জায়গায় যখন 80 বসাবা, যে যতটুকু ডুবে আছে এইটুকুর আয়তন যখন বসাবা তখন সেটা হবে কার্যকর প্লবতা। বুঝতে পারছো কথা? এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, যে এই মোট প্লবতা আর এই কার্যকর প্লবতা কি কখনো সমান হইতে পারে? একটু চিন্তা করো। ওকে, আশা করি চিন্তা করে শেষ। হ্যাঁ, এই মোট প্লবতা আর এই কার্যকর প্লবতা সমান হইতে পারে। কখন সমান হইতে পারে? যখন বস্তু পুরোপুরি ডুবে থাকবে, যখন বস্তুটা এই যে এরকম অবস্থায় থাকবে। লাইক ধরো এই যেটা হচ্ছে কোনো একটা তরল, ধরো বস্তু পুরোপুরি ডুবে গেছে, ঠিক আছে? তাহলে মোট আয়তন ধরো 100, তাহলে তুমি যখন মোট প্লবতা বসাবা ভি এর জায়গায় তুমি, বা মোট প্লবতা যখন বের করতে চাইবা তখন ভি এর জায়গায় 100 বসাবা। এখন দেখো বস্তু ডুবেও আছে পুরোটা, মানে ডুবেও আছে কি ওই 100ই, তাহলে তখনও ভি এর জায়গায় কার্যকর প্লবতার ক্ষেত্রে তোমাকে কত বসাইতে হবে? 100 বসাইতে হবে। তাহলে মোট প্লবতা আর কার্যকর প্লবতা এখানে কি হয়ে গেল? সমান হয়ে গেল। কিন্তু অন্য ক্ষেত্রে মোট প্লবতার কার্যকর প্লবতার পরিমাণটা কি হবে না? সমান হবে না। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছি আমরা এই জিনিসটা। ওকে, এবার চলো আমরা আমাদের কন্ডিশনগুলোতে যাই, ঠিক আছে? তাহলে কখন ডুবে যাবে, কখন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, কখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এই জিনিসগুলো আমরা এখন কি করব? বের করব। তো চলো, আমাদের প্রথম কন্ডিশন, আমাদের 1 নম্বর কন্ডিশন, বস্তু ডুবে যাবে, বস্তু ডুবে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। ওকে, তো চলো এটা ধরো কোন একটা পাত্র আমরা চিন্তা করলাম, এটা হচ্ছে কোন একটা পাত্র, এই পাত্রের মধ্যে কোন একটা তরল আছে, কি তরল আছে এটা আমরা জানি না। ওকে, বস্তু ডুবে যাবে মানে কি একদম তরলের মধ্যে চলে যাবে। তাহলে এই যে তরলের মধ্যে, বস্তু তরলের মধ্যে চলে আসছে, যে তরলের মধ্যে, তাহলে আমরা কি জানি তরলের মধ্যে যখন বস্তু যায় তখন তার উপরে কয়টা বল কাজ করে? 2টা। তাহলে উপর থেকে কে কাজ করতেছে? উপর থেকে কাজ করতেছে হচ্ছে বস্তুর ওজন ডাব্লিউ, আর বস্তু পুরোটাই ডুবে গেছে না, পুরোটাই। তাহলে এই নিচ থেকে যে প্লবতাটা কাজ করবে সেটা হচ্ছে কি আমাদের বড় হাতের এফ, তাই না? বড় হাতের এফ কাজ করবে না, কারণ বস্তু পুরোটা ডুবে গেছে এখানে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, বস্তু ডুবে যাওয়া মানে কি সে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে এরকম। তাহলে বলো তো, উপর থেকে কাজ করতেছে ডাব্লিউ, নিচের থেকে কাজ করতেছে এফ, তাহলে সে যদি নিচের দিকে যাইতে চায়, সে যদি নিচের দিকে যাইতে চায় তাহলে এই বলটাকে বেশি হইতে হবে না? তাহলে এই বলটা কোন বল? এই বলটা তোমার ডাব্লিউ। কথা আবার বুঝো, উপর থেকে এরকম ভাবে কাজ করতেছে কত? আমাদের ডাব্লিউ, আর নিচ থেকে কাজ করতেছে কত? এফ। তাহলে বস্তু ডুবে যাবে মানে বস্তু নিচের দিকে চলে যাবে। তাহলে নিচের দিকে যদি যাইতে চায় তাহলে উপরের এই বলটাকে বেশি হইতে হবে না? এই যে বেশি হলে সে ধাক্কা দিয়ে নিচের দিকে নামাইতে পারবে। তাহলে উপরে কে আছে? ডাব্লিউ। তার মানে যখন আমাদের ডাব্লিউ এর পরিমাণটা এফ এর চাইতে বড় হবে তখন বস্তু ডুবে যাবে। বুঝতে পারছি কথা? যখন আমাদের ডাব্লিউ এর পরিমাণটা এফ এর চাইতে কি হবে? বড় হবে, তখন বস্তু কি হবে? ডুবে যাবে। তাহলে ডুবে যাওয়ার কন্ডিশন আমরা পেয়ে গেছি। বুঝতে পারছি কথা? ডাব্লিউ বের করব আর কি করব? বড় হাতের এফ বের করব। যদি ডাব্লিউ এর পরিমাণটা বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। ওকে, এবার আসে আমাদের সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন সেটা হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আংশিক নিমজ্জিত, নিমজ্জিত অবস্থায়, অবস্থায় ভাসবে। ওকে ওকে, তো ধরো এখানে আমরা একটা পাত্রের কথা চিন্তা করছি। এই পাত্র, এই পাত্রের মধ্যে ধরো কোন একটা তরল আছে, কি তরল আছে আমরা জানি না,
কোন একটা তরলের মধ্যে আছে। ওকে, ধরো এখানে আমাদের কাছে একটা বস্তু আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা বস্তু। হ্যাঁ, এই বস্তুর ধরো ওজন, এই বস্তুর যে ওজন, সেই ওজনের পরিমাণটা ধরো 10 নিউটন। এটা আমরা ধরে নিলাম, ধরা মান আমাদের, বুঝতে পারছি কথা, এটা আমাদের ধরা মান। এখন এই বস্তুটাকে আমরা এই তরলের মধ্যে ছাড়বো। তো ধরো এখন এই পজিশনে রাখছি বস্তুটাকে, এই পজিশনে বস্তুটাকে রাখছি। তাহলে এর ওজন কত? 10। ওজন মানে ডাব্লু, তার মানে উপর থেকে নিচের দিকে কি করবে? 10 নিউটন কাজ করবে। এটা কিন্তু আমাদের ধরা মান। তাহলে এই যে উপর থেকে কাজ করবে কত? ডাব্লু, যার পরিমাণটা হচ্ছে কত? 10 নিউটন। এখন বলো প্লবতা কখন কাজ করে? যখন বস্তু তরলের মধ্যে আসে তখন কাজ করে। এখন বলো তো এই বস্তুর কোন একটা অংশ কি তরলের মধ্যে আসছে? আসে নাই তো, তাহলে নিচের থেকে যে প্লবতা বলটা আমরা পাবো সেই বলটা পাবো না, এখানে জিরো এটার মান, কারণ কোন একটা অংশ তরলের মধ্যে এখনো আসে নাই। তাহলে এই নিচের দিকের যে বলটা, সেই বলের পরিমাণটা হচ্ছে কত? 0 নিউটন। বলো কোন দিকের বল বেশি? উপরের বল বেশি না? নিচের বল দেখো 0, উপরের বল 10। তাহলে উপরের বল বেশি, তাহলে বস্তু নিচের দিকে যাওয়া শুরু করবে। তো ধরো যাইতে যেতে বস্তু এরকম একটা পজিশনে ধরো আসছে, এই যে এরকম একটা পজিশনে ধরো আসছে, এই যে এরকম একটা পজিশন। তাহলে এখন এতটুকু অংশ তরলের নিচে চলে আসছে। তাহলে উপর থেকে কাজ করতেছে কত? ডাব্লু, যার পরিমাণটা হচ্ছে কত? 10 নিউটন। আর নিচে এখন তো একটা অংশ আসছে তরলে একটা বস্তুর অংশ আসছে না, তাহলে এখন তো একটা প্লবতা বল সে পাবে। তো ধরো এই যে প্লবতাটা বল, এই প্লবতা বলটাকে একটা অংশ আসছে, অংশ, তার মানে এখানে কি কার্যকর প্লবতা বল কাজ করবে। কার্যকর মানে ছোট হাতের এফ, পুরোটা তো আসে না এখানে, পুরোটা আসছে। তাহলে ও যে প্লবতা বলটা এই বস্তুটাকে দিবে সেটা কি কার্যকর, তার মানে ছোট হাতের এফ। তার মানে ধরলাম আমরা এর পরিমাণটা ধরো 7 নিউটন ধরে নিলাম আমরা। তাহলে বলো তো কোন দিকের বল বেশি? উপরের বলটা বেশি না, কারণ উপরে হচ্ছে 10, নিচে 7। ঠিক আছে, তাহলে বস্তু এখনো কি করবে? নিচের দিকে যাওয়া শুরু করবে। এখন ধরো যাইতে যাইতে এরকম একটা পজিশনে বস্তু চলে আসছে, এই যে এরকম একটা পজিশনে, এই যে এরকম একটা পজিশনে চলে আসছে। তাহলে উপরের থেকে কাজ করতেছে ডাব্লু, যার পরিমাণ হচ্ছে কত? 10 নিউটন। আর নিচের থেকে কাজ করতেছে কত? ছোট হাতের এফ, কার্যকর, টোটাল আয়তন তো আসে নাই, কার্যকর। ধরো এর মানটাই হয়ে গেছে এখন 10 নিউটন, বুঝছো? এর মানটাই ধরো হয়ে গেছে এখন কত? 10 নিউটন। তাহলে বলো উপর থেকেও কাজ করতেছে কত? 10 নিউটন। নিচের থেকেও কাজ করতেছে কত? 10 নিউটন। তাহলে এই বস্তুকে এখন কোনো একটা জায়গায় নাড়াচাড়া করবে? এরকমই থাকবে না? উপর থেকেও 10 কাজ করতেছে, নিচের থেকেও 10 কাজ করতেছে, তাহলে বস্তু তো কোথাও যাবে না, এরকম অবস্থায় থাকবে। তাহলে এই পজিশনটা কেমন পজিশন? আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা না? এই যে একটা অংশ উপরে একটা অংশ নিচে স্ট্যাবল অবস্থায় আছে। তাহলে এটা কখন হোল্ড করতেছে? যখন ডাব্লু আর এই ছোট হাতের এফ এর পরিমাণটা সেম হচ্ছে। তা আমার শর্ত কি? আমার শর্ত ডাব্লু ইকুয়ালস টু ছোট হাতের এফ। এই যে ডাব্লু ইকুয়ালস টু ছোট হাতের এফ, আমার বুঝতে পারছি কথা? ডাব্লু ইকুয়ালস টু ছোট হাতের এফ। এখন এটার একটা ঝামেলা আছে। ঝামেলা কি? দেখো ছোট হাতের এফ মানে কি? যতটুকু ডুবে আছে ওই অংশের প্লবতা। এখন ধরো আমার কাছে এই বস্তুটা আছে, এই কথাগুলো আমার ভালো মতো বুঝবা। আমার কাছে এই বস্তুটা আছে, এই বস্তুটাকে কোন একটা তরলে ছাড়ার আগে আমি জানতে চাই যে এই বস্তুটাকে ওই তরলে ছাড়লে সে ভাসবে নাকি ডুববে। বুঝতে পারছো কথা? তাহলে আমি যদি এই শর্ত দিয়ে জাস্টিফাই করতে চাই, তাহলে আমার ডাব্লু লাগবে, যেটা আমি বের করতে পারবো। আর কি লাগবে? ছোট হাতের এফ লাগবে। ছোট হাতের এফ মানে কি? যতটুকু ডুবে আছে ওইটুকু অংশের যে প্লবতা। তা আমি তো এখন এই বস্তুটাকে তরলের মধ্যে ছাড়িই নাই, তাহলে আমি কিভাবে জানবো যে ওই বস্তুর কতটুকু ডুবে আছে? তাহলে এই শর্ত দিয়ে আমার পক্ষে শুরুতেই জানা সম্ভব না যে একটা বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো একটা তরলে ভাসবে কিনা, কারণ কতটুকু ডুবে থাকবে ওইটা আমি জানি না, ওই আয়তনটা আমার পক্ষে জানা সম্ভব না ওই পানিতে বা ওই কেরোসিনে ছাড়ার আগে। তাই শুরুতে আমি কি জানি? শুরুতে আমি বস্তুর টোটাল আয়তনটা জানি। তো টোটাল আয়তন দিয়ে কোন প্লবতা বের করা যায়? মোট প্লবতা। বুঝতে পারছো কথা? আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি যদি মোট প্লবতাটা জানি বা এই কন্ডিশনটা যদি আমি মোট প্লবতাতে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে তো আমি শুরুতে বস্তুর ওজনও বের করতে পারবো। শুরুতে কি করতে পারবো? যেহেতু টোটাল আয়তন জানি, মোট প্লবতা আমি বের করতে পারবো। তাহলে এটাকে কোনো একটা তরলে ছাড়ার আগে আমি বুঝতে পারবো যে এই আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে নাকি ডুবে যাবে, বুঝতে পারবো তো আমি। তা আমি এই কন্ডিশনটাকে ওই মোট প্লবতাতে কনভার্ট করতে চাই। কেন? কারণ আমার পক্ষে শুরুতেই ছোট হাতের এফটা বের করা সম্ভব না, কারণ ওই পরিমাণ আয়তন আমার কাছে জানা নাই।
আমি মোট আয়তনটা জানি, তাহলে মোট আয়তন দিয়ে আমি কনভার্ট করতে চাচ্ছি। তুমি একটা জিনিস চিন্তা করো, মোট প্লবতা এটা মানে কি? টোটাল আয়তন নিয়ে যে প্লবতা। আর কার্যকর প্লবতা মানে কি? যতটুকু ডুবে আছে ওইটুকু নিয়ে যে প্লবতা। তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে এতটুকু ডুবে আছে এটুকুর প্লবতা আমরা এখানে কত পাইছি? যদি এগুলোর মধ্যে ধরে নেওয়া মান, বাট বুঝো এটুকুর মান কত পাইছি আমরা? 10 পাইছি না? 10, এটুকুর মান হচ্ছে 10, এই যে 10, এই যে 10, 10 নিউটন, 10 নিউটন, 10 নিউটন। তাহলে বলো এইটুকু থেকে যদি আমি 10 পাই, তা আমি যদি পুরো আয়তনের কথা চিন্তা করি, তাহলে সেটা কি হবে? 10-এর চাইতেও বেশি হবে। আমার এইটুকু আয়তন নিয়ে প্লবতা হচ্ছে 10, তা আমি যদি পুরো আয়তন নিই তাহলে সেটা তো 10-এর চাইতেও বেশি হবে। তা আমি এখানে কি বলতে পারি যে এখানে এখানে আমার যে বড় হাতের এফ, এই এফটাই ছোট হাতের এফের চাইতে বড়, তাই হবে না? কারণ এই দেখো এখানে কার্যকর প্লবতার মান কত? 10 নিউটন, এই যে এইটুক নিয়ে। তা আমি যদি পুরোটা নিয়ে চিন্তা করি তাহলে সেটা তো 10-এর চাইতেও বেশি হবে। তাহলে মোট প্লবতার মানটা কার্যকর প্লবতার চাইতে বেশি না এখানে? অবশ্যই বেশি। তাহলে এই যে এফ, এই এফ মানে কত? ডাব্লু। তাহলে আমি এখানে কি বলতে পারি যে এফ ইজ গ্রেটার দেন ডাব্লু। এই যে আমি কন্ডিশন পেয়ে গেছি, এই যে দেখো বড় হাতের এফ আর ডাব্লুর মধ্যে পেয়ে গেছি কন্ডিশন। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি? তার মানে যদি এফ এর মানটা মানে মোট প্লবতার মান যদি ডাব্লুর চাইতে কি হয়? বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি? এখন খেয়াল করো, তাহলে ভাইয়া এইটার কাজ কি? হ্যাঁ, এইটারও কাজ আছে। কি কাজ আছে এইটার? আমি কেন বললাম এই 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 কন্ডিশনটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটার কারণ হচ্ছে দেখো দেখো এই কন্ডিশনে একটা অংশ তরলের নিচে আছে না, একটা অংশ তরলের উপরে আছে না। তোমাকে প্রশ্নের মধ্যে জিগাবে তরলের নিচের অংশের আয়তন কত, তরলের উপরের অংশের আয়তন কত, এগুলো তোমাকে এই কন্ডিশনের মধ্যে জিগাবে। এই কন্ডিশনে তো এটা সম্ভব না, কারণ এখানে তো টোটালটাই তরলের নিচে চলে গেছে। আবার ওই সম্পূর্ণ নিমজ্জনের ক্ষেত্রেও তো সম্ভব না, কারণ সম্পূর্ণ নিমজ্জনের ক্ষেত্রে তো টোটাল আয়তন তরলের নিচে। কিন্তু এটাই একমাত্র কন্ডিশন যেখানে কি একটা অংশ নিচে থাকে একটা অংশ উপরে থাকে, এজন্য প্রশ্নগুলো এখান থেকে বেশি হয়। তাহলে আমাকে যদি প্রশ্নের মধ্যে বলে যে কতটুকু ডুবে আছে কতটুকু ভেসে আছে এটা বের করো, এটা আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে? খেয়াল করো। তাহলে আমি যদি এখান থেকে এরকম জিনিস চিন্তা করি যে ধরো ধরো এরকম হয়েছে, ধরো এরকম হয়েছে, এটুকুর কথা যদি চিন্তা করি যে ধরো এইটুকু অংশ, এই যে যতটুকু ডুবে আছে, এই যে এইটুকু অংশের আয়তন হচ্ছে ভি প্রাইম। তাহলে এইটুকু থেকে যে প্লবতা পাইছি সেটা কত? ছোট হাতের এফ। তা আমরা কি বলতে পারি এখানে 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 এফ ইকোয়াস টু কত? ভি প্রাইম রো জি। এফ মানে কি ছিল? যতটুকু ডুবে আছে ওইটুকু নিয়ে যে প্লবতা। তো ডুবে আছে কতটুকু? আমি ধরে নিচ্ছি ভি প্রাইম পরিমাণ ডুবে আছে। তাহলে এই এফ এর মানটা কত হবে? ভি প্রাইম রোজি যতটুকু ডুবে আছে তার মান। তাহলে যেখানে ভি প্রাইম সমান সমান কত? ডুবে থাকা অংশের আয়তন, অংশের আয়তন, আয়তন। তার মানে যখন তোমাকে বলবে ভাসবে নাকি ডুববে, তখন আমরা এর কাছে চলে আসব। আর যখন বলবে যে কতটুকু ডুবে আছে কতটুকু ভেসে আছে এটা বের করে দাও, তখন আমরা এই কন্ডিশনের কাছে চলে যাব। কিভাবে? এই যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ, ডাব্লিউ মানে কত? এম জি, আর এফ মানে কত? ভি প্রাইম রো জি। এই যে জি 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 আর জি এই পাশ থেকে কি যাচ্ছে? কাটা যাচ্ছে, জি আর জি কাটা। এই যে এখান থেকে আমরা ভি প্রাইমের মানটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো কথা? তাহলে আংশিক নিমজ্জনের ক্ষেত্রে কিন্তু শর্ত দুইটা। একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ছোট হাতের এফ। এটা কখন ব্যবহার করব? যখন তোমাকে বলবে যে তুমি বুঝছো এটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। এবার তোমাকে প্রশ্ন বলছে কতটুকু ডুবে আছে এটা বের করো, কতটুকু ভেসে আছে এটা বের করো, তখন আমরা এই কন্ডিশনে আসব। আর যদি নর্মালি বলে যে ভাসবে নাকি ডুববে না কিভাবে থাকবে, তখন আমরা এই কন্ডিশনের কাছে আসব। বুঝাইতে পারছি কথা? আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে দেখো দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ডুবে যাবে, একটা হচ্ছে কি? একটা হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো ডুবে যাবে কখন? যখন ডাব্লুর মানটা মোট প্লবতার চাইতে কি হবে? বেশি হবে। এই যে দেখো এখানেও কিন্তু মোট প্লবতা, কারণ শুরুতে আমরা কি জানি? টোটাল কি জানি? আয়তনটা জানি। টোটাল আয়তন নিয়ে কি মোট প্লবতা পাই। আর এখানে তো পুরোটাই যেহেতু ডুবে যায়, তাহলে মোট প্লবতা যেই কথা, কার্যকর প্লবতাও কি একই কথা এখানে। বুঝতে পারছো কথা? তাহলে যদি ওজনের পরিমাণটা মোট প্লবতার চাইতে কি হয়? বেশি হয়, তাহলে বস্তু ডুবে যাবে। আর যদি মোট প্লবতার পরিমাণটা ওজনের চাইতে বেশি হয়, তখন বস্তুটা কি হবে? আংশিক নিমজ্জিত অবস্থায় কি করবে? ভাসবে।
বুঝতে পারছি কথা। আর যদি এই কন্ডিশনে বলে যে কতটুকু ডুবে থাকবে কতটুকু ভেসে থাকবে, তখন এখানে আসবো ডাব্লিউ ইকুয়ালস টু ছোট হাতের এফ, ডাব্লুর মান mg, এফ এর মান ভি প্রাইম রো জি, ওই ভি প্রাইমটাই হবে আমার যতটুকু ডুবে আছে তার আয়তন। বুঝতে পারছি কথা। এবার আসো পরের কন্ডিশন। আমাদের পরের কন্ডিশন সেটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত, 3 নম্বর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তার মানে ধরো এখানে একটা পাত্রের কথা এরকম চিন্তা করলাম আমরা, এর মধ্যে ধরো কিছু একটা তরল আছে, সম্পূর্ণ নিমজ্জিত মানে এই যে এরকম অবস্থায় থাকবে, এই যে এরকম অবস্থায়। তাহলে উপর থেকে কাজ করে কত আমাদের ডাব্লু, পুরোটাই ডুবে আছে, তাহলে এখানে মোট প্লবতা আর কার্যকর প্লবতা একই, তাহলে নিচের থেকে কাজ করতেছে কত আমাদের বড় হাতের এফ। তাহলে বলো এই অবস্থায় থাকবে, এই অবস্থাতেই থাকবে, কখন থাকবে? এই যে নিচেও যাবে না উপরেও যাবে না, এরকম অবস্থাতেই থাকবে যখন কি হবে এই ডাব্লুর পরিমাণ আর এই এফ এর পরিমাণটা কি হবে সমান হবে। বুঝছো কথা? যখন ডাব্লু আর এফ এর পরিমাণটা সমান, এই যে উপর থেকে নিচের থেকে দুইটা বল এরকমই থাকতে হবে, কখন? যখন এরা দুজন কি হবে সমান হবে। বুঝছো? এই হচ্ছে আমাদের শর্ত ভাইয়া, এই হচ্ছে শর্ত। আমার সাথে সাথে পড়ো সবাই। তাহলে ডাব্লু যদি এফ এর চাইতে বড় হয় বস্তু ডুবে যাবে, এফ যদি ডাব্লুর চাইতে বড় হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, দুইটাই যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে কি আবার বলো, যদি ডাব্লু ইজ গ্রেটার দেন এফ তাহলে ডুবে যাবে, এফ ইজ গ্রেটার দেন ডাব্লু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, ডাব্লু ইকুয়ালস টু এফ তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আবার বলো, ডাব্লু ইজ গ্রেটার দেন যদি এফ তাহলে কি হবে ডুবে যাবে, এফ ইজ গ্রেটার দেন যদি ডাব্লু হয় তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আর ডাব্লু আর এফ যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? হ্যাঁ। আর এই কন্ডিশনটা হচ্ছে আমাদের স্পেশাল একটা কন্ডিশন, এইটাকে আমরা আবার ভাঙতে পারিছি যদি কখনো বলে যে কতটুকু ডুবে আছে কতটুকু ভেসে আছে এটা বের করো, তখন এই কন্ডিশনে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ছোট হাতের এফ, ডাব্লিউ মানে হবে কত এমজি আর এফ মানে কত ভি প্রাইম রোজি, এই ভি প্রাইমটাই হবে সেই ডুবে থাকা অংশের পরিমাণ। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এখন আসো আমরা ম্যাথ করার সময় এই কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করব। এখন কিছু কিছু অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, যেই প্রশ্নগুলো ব্যাখ্যা করার জন্য তোমাকে ঘনত্বের সাহায্য নিতে হবে। আবার অনেক সময় সিকিউয়েও এই ঘনত্ব দিয়ে এসে বস্তুর ভাষাডোবা ব্যাখ্যা করে বা ম্যাথগুলো করে। তো আমি দুইটাই শিখাই নিচ্ছি, বাট আমি যখন ম্যাথ করাবো তখন ডাব্লু আর এফ দিয়ে করাবো, এটা দিয়ে করাবো না। বুঝতে পারছো কথা? এটা তোমাদের যা শিখাই রাখতেছি, যে আমি তোমাকে দেখাচ্ছি ঘনত্বের সাহায্যে যে ভাষা ডোবাটা এটা আসলে ওই ডাব্লু আর এফ এর কাছ থেকেই আসে, অন্য কারোর কাছ থেকে আসে না। ওকে, তো আমরা এখন দেখব ঘনত্বের সাহায্যে বস্তুর ভাষা ডোবা এটা কিভাবে। যে ধরো এটা হচ্ছে একটা বস্তু, বস্তুর ভর হচ্ছে এই ভরটা হচ্ছে এম কেজি, এবং এই বস্তুর যে আয়তন সেই আয়তনটা হচ্ছে ধরো ভি মিটার কিউব। তাহলে আমরা যদি বস্তুর ঘনত্ব বের করতে চাই, বস্তুর ঘনত্ব তাহলে বস্তুর ঘনত্ব এই যে রো অফ অবজেক্ট, এই যে রো জিরো বা রো ও বলতে পারো, রো অফ অবজেক্ট। তাহলে রো এর সূত্র কি এম বাই ভি, তাহলে এম ডিভাইডেড বাই হচ্ছে কত ভি। ওকে, ঘনত্বের সাহায্যে বস্তুর ভাষাডোবা বলতে ওখানে আমরা ভাষাডোবা কিসের সাহায্যে বের করলাম? ডাব্লু আর এফ এর সাহায্যে না, এখানে ঘনত্বের সাহায্যে বের করব। ঘনত্বের সাহায্যে বলতে কি, যে বস্তুর ঘনত্ব তো আমার জানা থাকবে, আর যেই তরলে আমি ছেড়ে দিব বস্তুটাকে তার ঘনত্ব জানা থাকবে। এরপরে এই দুইজনকে কম্পেয়ার করে ওই তিনটা কন্ডিশনকে আমাদের বের করতে হবে, যে ডুবে যাবে নাকি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ওইটা আমরা ডাব্লু আর এফ দিয়ে শিখছি, এখন এখানে বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব দিয়ে শিখব। ঠিক আছে? তো আমরা এখানে ধরলাম যে ভর হচ্ছে এম কেজি আর আয়তন হচ্ছে ভি মিটার কিউব। তাহলে বস্তুর ঘনত্ব কত হচ্ছে রো ও, মানে রো অফ অবজেক্ট, যার মানটা এই যে বস্তুর ভর ডিভাইড বাই বস্তুর আয়তন। এবার আসো আমরা যেই তরলে ছেড়ে দিব, যদি 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 তরলের ঘনত্ব রো হয়, তাহলে এই দুইটাকে এখন আমরা কম্পেয়ার করব। তাহলে আমাদের 1 নম্বর কন্ডিশন কি ছিল বলো? ডুবে যাবে। তাহলে ডুবে যাওয়ার শর্ত কি ছিল? ডাব্লু ইজ গ্রেটার দেন কত এফ,
তাই ডাব্লু মানে কত, ডাব্লু মানে হচ্ছে mg, গ্রেটার দেন এফ মানে হচ্ছে কত, ভি রো জি। এখন তুমি যদি উভয় পাশে জি দ্বারা ভাগ দাও তাহলে কি পাবা এখানে, এম ইজ গ্রেটার দেন ভি রো। আবার যদি উভয় পাশে ভি দ্বারা ভাগ করে দাও তাহলে কি পাবা এখানে, এম বাই ভি, আর যদি ভি দ্বারা ভাগ করো তাহলে এই ভি কাটা যাবে, এই পাশে থাকবে হচ্ছে কত, রো। ঠিক আছে, তাহলে দেখো এম বাই ভি, এম বাই ভি এটা কি আমার রো অফ অবজেক্ট, রো অফ অবজেক্ট না, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে রো অফ অবজেক্ট ইজ গ্রেটার দেন হচ্ছে রো। এই দেখো এম বাই ভি, এম বাই ভি, তাহলে এম বাই ভি মানে রো অফ অবজেক্ট না, তাহলে এই যে রো অফ অবজেক্ট গ্রেটার দেন কত, রো, মানে কি তরলের ঘনত্ব। তার মানে বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব অপেক্ষা কি হয়, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। মানে তোমার কাছে যেই বস্তু আছে আর তুমি যেই তরলে ছাড়বা, সেই ক্ষেত্রে বস্তুর ঘনত্বটা যদি তরলের ঘনত্ব চাইতে বেশি হয় সেই ক্ষেত্রে বস্তুটা ডুবে যাবে। মানে ধরো বস্তুর ঘনত্ব 1200, তরলের ঘনত্ব 1000, তার মানে এখানে ওই তরলে বস্তুটাকে ছাড়লে বস্তুটা কি করবে, ভেসে থাকবে ওখানে, সরি বস্তুটা ডুবে যাবে ওখানে। বুঝতে পারছি কথা, এই যে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা যদি কি হয়, বেশি হয়, তাহলে বস্তুটা ওখানে কি করবে, ডুবে যাবে। ওকে, এবার আসো আমাদের 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, অবস্থায় ভাসবে। তাহলে এখানে কি ছিল, এফ ইজ গ্রেটার দেন কি ছিল, ডাব্লু ছিল। তাহলে এফ মানে কি ছিল, ভি রো জি, ডাব্লু মানে কত ছিল, এম জি। তাহলে উভয় পাশে জি দ্বারা ভাগ করলে জি চলে যাচ্ছে, তাহলে ভি রো ইজ গ্রেটার দেন এম। এবার উভয় পাশে যদি ভি দ্বারা ভাগ করি তাহলে কি, রো ইজ গ্রেটার দেন এম বাই কত, ভি। উপরে উভয় পাশে জি দ্বারা ভাগ করছি, জি চলে গেছে, এই লাইন আসছে। এবার উভয় পাশে ভি দ্বারা ভাগ করতেছি, তাহলে ভি চলে গেছো, এই পাশে এম, এম বাই ভি থাকলো। তাহলে এই যে রো ইজ গ্রেটার দেন এম বাই ভি, এম বাই ভি এটা মানে কি, রো অফ অবজেক্ট। তাহলে এই যে রো অফ অবজেক্ট, এই যে আরেকটা কন্ডিশন। তার মানে কি, এখানে যদি তরলের ঘনত্ব বস্তুর ঘনত্ব অপেক্ষা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝতেছো কথা? তাহলে 3 নম্বরটা তুমি বুঝতেই পারতেছো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থার ক্ষেত্রে কি হবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থার, তার মানে রো আর রো অফ অবজেক্ট এদের দুইজনের মানটা কি হবে, সমান হবে। বুঝছো? তার মানে এই যে ঘনত্বের সাহায্যে যে বস্তুর ভাসা ডোবা, এটা আসলে ওইটা থেকেই আসে, ওই ওজন আর প্লবতার থেকেই আসছে। বুঝাইতে পারছি কথা? তো তুমি এটাও মনে রাখতে পারো, অনেক এমসিকিউ, অনেক হচ্ছে এসকিউ সলভ করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কথা? আশা করি বুঝাইতে পারছি। এবার আমরা ম্যাথে চলে যাবো ভাইয়া, চলো চলো। তার মানে কি, খেয়াল করো, ম্যাথ কিন্তু আমি এটা দিয়ে করবো না, আমি ম্যাথ ওই ডাব্লু আর এফ দিয়েই করবো। ওইটা সহজ, অনেক ম্যাথের ক্যালকুলেশন করে ইজি হয় আমাদের জন্য। বুঝতে পারছি কথা? তাহলে খেয়াল করো, তোমাকে প্রশ্নে এনাফ ইনফরমেশন দিয়ে দিবে, দিয়ে বলবে যে বস্তুটা ভাসবে নাকি ডুববে বের করো। তা আমি কি বলছি, ভাষা ডোবার টোটালটাই ডিপেন্ড করে ডাব্লু আর বড় হাতের এফ এর উপরে। আমরা ডাব্লু বের করব, বড় হাতের এফ বের করব, এরপরে কি করব, দুইটাকে কম্পেয়ার করব। ডাব্লু মানে এম জি, এম হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে 9.8, আর এফ হচ্ছে ভি রো জি, ভি মানে বস্তুর মোট আয়তন, রো হচ্ছে তুমি বস্তুকে যেই তরলে ছেড়ে দিবা ওই তরলের ঘনত্ব, পানিতে ছাড়লে পানির ঘনত্ব, কেরোসিনে ছাড়লে কেরোসিনের ঘনত্ব, অন্য কোনো তরলে ছাড়লে অন্য কোনো তরলের ঘনত্ব। বুঝতে পারছি আমি কথা? হ্যাঁ, আর জি তো 9.8। ওকে, তো চলো আমরা ম্যাথে যাই ভাইয়া, চলো দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্নের সলিউশন আমরা যেতে চাই। কি বলছে যে 2 কেজি ভর ও 700 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে, মানে ওই 3টা কন্ডিশনের কোনটা হবে এটা বের করতে বলছে। তো খুবই সহজ। তো চলো, গিভেনের মধ্যে কি আছে, গিভেনের মধ্যে ভর আছে, ভর কত, এম, এম এর মান কত, 2 কেজি। এরপরে কি বলছে ভাইয়া, আয়তন বলছে, আয়তন কত, ভি, সেটা হচ্ছে কত, 700 সেন্টিমিটার কিউব। আমরা জানি সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে গেলে কি করতে হয়, সেন্টিমিটার কিউব থেকে 10⁻⁶ কি করতে হয়, গুণন করে দিতে হয়। বুঝতে পারছো? এই যে যা থাকবে 10⁻⁶ গুণন করে দিবা। আরেকটা কথা মাথায় রাখবা, সিসি আর সেন্টিমিটার কিউবের ক্ষেত্রে কনভার্ট হওয়ার প্রসেস সেম। মানে ধরো তোমাকে যদি বলে 700 সিসি, তার মানে 700 × 10⁻⁶,
একই কথা। যদি বলে 750 সেন্টিমিটার কিউব, তার মানে কি 750 ইন্টু 10⁻⁻6, এটাও মিটার কিউব হবে, এটাও মিটার কিউব। মানে সিসি আর সেন্টিমিটার কিউব থেকে যদি আমরা মিটার কিউবে যেতে চাই, তাহলে 10⁻⁻6 কি করে দিব, গুণন করে দিব, তাহলে অটোমেটিক্যালি চলে যাবে। এরপরে তাহলে আমরা ভর জানি, আয়তন জানি, কোথায় ছেড়ে দিছে আমরা, পানিতে। পানিতে তাই তরল কি আমাদের পানি, তাহলে এখানে ঘনত্ব কার আসবে, পানির ঘনত্ব। তাহলে পানির ঘনত্ব, পানির ঘনত্ব রো, এটা সমান সমান কত, 1000। যদিও এগুলো প্রশ্নের মধ্যে বলা থাকবে, আমি এখানে লিখে দিই নেই, বুঝছো, তাও মুখস্থ রাখবো। পানির ঘনত্ব হচ্ছে কত, 1000, যদি এগুলো আমরা আগে দেখাইছি। ওকে, এবার আসো, তাহলে কি ভাষার উপর ডিপেন্ড করে, ওজন আর প্লবতার উপরে। তাহলে আমরা এখন বের করি। সুতরাং ওজন, ওজন ডাব্লু, এটা সমান সমান কত, এমজি। তাহলে ওজন, ওজনের জন্য এমজি, তাহলে এম এর মান হচ্ছে 2, জি এর মান হচ্ছে কত, 9.8। তাহলে এটা মান আসে কত, 9, 18, 6, 19 দশমিক হচ্ছে কত, 6 নিউটন। এরপরে কি বের করবো আমরা, প্লবতা। প্লবতা, প্লবতা, প্লবতা কত, এফ, এটা হচ্ছে কত, ভি রো জি। তাহলে ভি এর মান কত, ভি হচ্ছে 700 ইন্টু 10⁻⁻ কত, -6 ইন্টু রো, তরলের ঘনত্ব কত, পানি 1000, তাহলে এখানে হবে কত, 1000 ইন্টু হচ্ছে কত, 9.8। ওকে, ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটরটা আমার হারাই গেছে, মোবাইল দিয়ে হিসাব করি। ওকে, মোবাইল দিয়ে হিসাব করি, চলো। তাহলে কত আসতেছে, 700, 700 ইন্টু 10⁻⁻6 ইন্টু 1000 ইন্টু 9.8, তাহলে এটার মান আসতেছে ভাইয়া, এটা মান আসতেছে 6.86 নিউটন। ওকে, প্লবতা হচ্ছে এক প্রকারের বল, যার একক হচ্ছে নিউটন। তাহলে দেখো ওজন কত, 19.6, প্লবতা কত, 6.86, তাহলে কে বড়, ওজন বড়। তাহলে এখানে লিখবা যেহেতু, যেহেতু, যেহেতু ডাব্লু ইজ গ্রেটার দেন এফ, তাই ডুবে যাবে, ডুবে যাবে, শেষ। খুবই সহজ, এই যে খুবই সহজ, যেহেতু ডাব্লু ইজ গ্রেটার দেন এফ, তাই ডুবে যাবে। বুঝতেছো কথা, শেষ। এরকম ভাবে ডাব্লু বের করবা, এফ বের করবা। এবার তুমি যে তিনটা জানো, তিনটার সাথে কম্পেয়ার করবে, যেটা হবে, যে কন্ডিশনেতে মিলে যাবে, সেটা হবে অ্যান্সার। যদি এখানে এফ ইজ গ্রেটার দেন ডাব্লু হইতো, তাহলে কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতো। যদি ডাব্লু আর এফ সমান হইতো, তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতো। বুঝতেছো কথা, এই হচ্ছে হিসাব। চলো পরের কোশ্চেনে যে আমরা ঘেটাঘেট ম্যাথ সলভ করব। দেখো তো এটা কি বলছে, এটা বলছে 5 কেজি ভরের একটি বস্তুর আয়তন কত হলে এটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে। বুঝতেছো কথা, আয়তন বের করতে বলছে, মানে একটা বস্তুর আয়তন কত হইলে পারে 5 কেজি ভরের একটা বস্তু সে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে। বুঝতেছো কথা, তাহলে আমরা যদি এটা সলিউশন করতে চাই, আমরা যদি এটা সলিউশন করতে চাই, তাহলে গিভেনের মধ্যে কি আছে ভাইয়া, গিভেনের মধ্যে আছে হচ্ছে ভর, ভর এম, এটার মান হচ্ছে কত, 5 কেজি। কোন তরলে ছেড়ে দিচ্ছি আমরা, পানিতে, পানিতে, তাহলে পানির ঘনত্ব আসবে। তো এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম পানি নিয়েই কাজ, বুঝছো, 95% ম্যাথে পানি নিয়ে কাজ করতে হবে। তাহলে পানির ঘনত্ব, পানির ঘনত্ব সেটা হচ্ছে রো, সেটা কত, 1000 কেজি পার হচ্ছে কত, মিটার কিউব। ওকে, এরপরে আমাকে বলছে আয়তন কত হবে, আয়তন, তাহলে আয়তন ভি এর মানটা কত, এটা বের করতে হবে আমাদের। শর্ত কি দিছে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমরা জানি কি, বলো, শর্ত মতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার শর্ত কি, ডাব্লু আর এফ এর পরিমাণটা কি হবে, সমান হবে। এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার শর্ত না, ডাব্লু আর এফ সমান। তাই ডাব্লু এটা মানে কত, এম জি, আর এফ মানে কত, ভি রো জি। তাহলে জি আর জি কাটা উভয় পাশ থেকে, তাহলে ভি সমান সমান কত, এম ডিভাইডেড বাই রো, এই যে রোটা এই পাশে ভাগ হয়ে গেল। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 5, আর রো এর মান হচ্ছে কত, 1000। তাই এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, 5 ইন্টু 10⁻³ কত, মিটার কিউব। তার মানে ওই বস্তুর আয়তন যদি এত হয়, এই বস্তুর আয়তন যদি এত হয়, তাহলে কি হবে, সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় পানিতে থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো কথা, এই প্রশ্নটা একটু ঘুরাই আসতে পারতো। কিভাবে আসতে পারতো, যে ধরো এখানে তো প্রশ্নে আয়তন বলে নাই, ধরো প্রশ্নে আয়তন এবার বলে দিছে, বলছে 5 কেজি ভরের একটা বস্তু, এর আয়তন হচ্ছে ধরো 2 ইন্টু 10⁻³ কত, -3 মিটার কিউব। ওকে, তোমাকে প্রশ্নের মধ্যে বললো যে আয়তন
বা আয়তনের পরিবর্তন কত হলে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে দেখো আয়তন দেয়া আছে কত, এত, দেওয়া আছে কত, এত, এত। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সে যদি ভাসতে চায় তাহলে আয়তন হইতে হবে কত, এত, তাই না? তাহলে এই আয়তন হলে সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে না, আয়তন হইতে হবে এত। তাহলে আয়তন কি বাড়াইতে হবে? তাহলে তুমি লিখে দিবা যে সুতরাং সুতরাং আয়তন বৃদ্ধি করতে হবে, আয়তন বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে। সেটা কত? ওই 5 × 10⁻³ মাইনাস 2 × 10⁻³ কত, -3। তার মানে কত? 3 × 10⁻³ মিটার কিউব। তার মানে আয়তন যদি আমরা এতটুকু বৃদ্ধি করি তাহলে সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি কথা? এখানে আয়তন কম ছিল, এই আয়তনটা বেশি আসছে। উল্টাটাও হইতে পারতো যে ওই আয়তন বেশি দিয়ে আসছে, এই আয়তন কম আসছে, তখন আমরা লিখতাম যে আয়তন হ্রাস করতে হবে, তখন এই বড়টা থেকে ছোটটাকে বাদ দিতাম। বুঝতে পারছো আমার কথা? আমি কি কথা বুঝাইতে পারছি? এই হচ্ছে বিষয়। এরকম আসতে পারে যে আয়তন কত পরিবর্তন করতে হবে, এটা বের করে দাও। তো তোমার ওই সম্পূর্ণ নিমজ্জিত হইতে হলে আয়তন কত হইতে হবে সেটা বের করবা, আর আগে যে আয়তন আছে ওইটার সাথে কম্পেয়ার করবা, তাহলে অ্যান্সার শেষ। বুঝছো ভাইয়ের কথা? ওকে ফাইন, চলো এবার আমরা পরের কোশ্চিনে যাই। কি বলছে? ও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। ওকে, বলছে একটি বস্তুর 2/3 অংশ পানিতে নিমজ্জিত অবস্থায় থাকলে বস্তুটির ঘনত্ব কত? বুঝতে পারছো কথা? বস্তুর ঘনত্ব বের করতে বলছে। যে একটা বস্তু আছে, ওই বস্তুর টোটাল যে আয়তন, ওই আয়তনের 2/3 অংশ কি থাকে, ডুবে থাকে। তাহলে বলছে যে ওই বস্তুর ঘনত্ব কত, এটা বের করে দাও। ওকে, তাহলে আমি তো আসলে ঘনত্ব কত তো জানি না, তাই না? জানি না। তো ধরো যখন আমরা সলিউশন করব, ঘনত্বর সূত্র কি, m/v না? তাহলে m আর কি লাগবে, v লাগবে। তো আমি ধরে নিচ্ছি, ধরি বস্তুর যে ভর, বস্তুর ভর, এই ভরটা হচ্ছে m কেজি। ওকে, এবং বস্তুর যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে কত, v kg/m³। এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, এখন প্রশ্নে কি বলছে? বলছে 2/3 অংশ পানিতে নিমজ্জিত, মানে ডুবে আছে 2/3, পুরোটা কিন্তু ডুবে নাই। তাহলে একটা অংশ ডুবে আছে, তাহলে এটা কি আংশিক নিমজ্জিত অবস্থায়, ভাসা অবস্থা। এই যে দেখো না, 2/3 অংশ ডুবে আছে, তার মানে একটা অংশ ডুবে আছে, তার মানে আরেকটা অংশ কি ভেসে আছে। তাহলে এটা কেমন অবস্থা, আংশিক নিমজ্জিত অবস্থা না? তার মানে আমরা যদি জিনিসটা চিত্র আকারে একটু বুঝতে চাই, বিষয়টা এরকম হয়েছে না? দেখো তো, বিষয়টা তো এরকম হয়েছে, এই যে এরকম হয়েছে যে এটা যদি তরল হয় তাহলে এই যে একটা অংশ, এই যে একটা অংশ ডুবে আছে, এই যে একটা অংশ ডুবে আছে, একটা অংশ ভেসে আছে। বুঝতে পারছো কথা? একটা অংশ ডুবে আছে আর একটা অংশ কি ভেসে আছে। এই যে তাহলে ধরো টোটাল আয়তন কত, টোটাল আয়তন বস্তুর ভি না? তাহলে এই যে এতটুকু তো ডুবে আছে, এই যে এতটুকু তো ডুবে আছে, তো আমরা জানি ডুবে থাকা অংশ তার আয়তন কত, তার আয়তন হচ্ছে ভি প্রাইম। ওই যে দেখছি না? তাহলে এই যে ভি প্রাইম যতটুকু ডুবে আছে এর মান কত, 2/3। তাহলে এই 2/3 কার 2/3? টোটাল আয়তনের 2/3। বুঝো না এই কথা তোমরা? আবার বলি, একটা বস্তু 2/3 অংশ ডুবে আছে, এটার মিনিং কি? 2/3 মানে 3 ভাগের 2 ভাগ ডুবে আছে আর 1 ভাগ হচ্ছে ভেসে আছে। বুঝতে পারছো কথা? তাহলে এটা কেমন অবস্থা, আংশিক নিমজ্জিত অবস্থা। একটা অংশ ডুবে আছে, একটা অংশ ভেসে আছে, এটা আংশিক নিমজ্জিত অবস্থা। তাহলে এই যে আংশিক নিমজ্জিত অবস্থা মানে কি, যে একটা অংশ তরলের নিচে, একটা অংশ তরলের উপরে। তো টোটাল আয়তন কত, ভি, আর যতটুকু ডুবে আছে এটুকে ধরলাম আমরা ভি প্রাইম। তাহলে এই ভি প্রাইম যে ডুবে থাকে তার মান কত, 2/3 না? তাহলে এটা কার 2/3? টোটাল আয়তনের 2/3, তাই না? তার মানে কি বলতে পারি, ভি এর 2/3। যতটুকু ডুবে আছে টোটাল আয়তন থেকে 2/3 অংশ ডুবে আছে, তাহলে ডুবে থাকা অংশ মানে কি, টোটাল আয়তনের 2/3। এটাকে কিভাবে লিখতে পারি, ভি ইন্টু কত, 2/3। এবার আসো শর্ত মতে আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, তাই না? তার মানে কি, ডাব্লু ইকুয়ালস টু কত,
ছোট হাতের এফ, ডাব্লু ইকোয়াস টু কত, ছোট হাতের এফ। তাহলে ডাব্লু এটা মানে কত, এম জি, আর এফ মানে কত, ভি প্রাইম রো জি, জি আর জি কাটা, তাহলে এখানে এম, ভি প্রাইম মানে ডুবে থাকা অংশ, তাহলে এই ভি প্রাইমের মান কত, ভি ইন্টু কত, 2/3, আর এখানে থাকতেছে কত, রো। তাহলে এই এম ভিটা এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এম বাই ভি 2/3 ইন্টু হচ্ছে কত, রো। আচ্ছা বলো তো, এম বাই ভি এটা কি ঘনত্ব না? তো ভরটা কার ভর, বস্তুর ভর। আয়তন ভি কার আয়তন, বস্তুর আয়তন। তাহলে এম বাই ভি মানে ঘনত্ব, তাহলে এই ঘনত্বটা কার হবে, বস্তুর হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ওই এম বাই ভি এর পরিবর্তে এখানে কি বলতে পারি, রো অফ অবজেক্ট সমান সমান 2/3 ইন্টু হচ্ছে কত, এই যে এই রো মানে কি, তরলের ঘনত্ব। তো কোথায় সে আছে, পানিতে, তরলের ঘনত্ব হচ্ছে কত, 1000। এটা মান আসবে 666.67 কেজি পার কত, মিটার কিউব। 2000 ভাগ হচ্ছে 3, তাহলে 3 6 18, হ্যাঁ 666 হচ্ছে কত, 67 কেজি পার মিটার কিউব। তাহলে ওই যে বস্তুটা, ওই বস্তুর ঘনত্ব হচ্ছে এত। বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? খুবই সহজ। এই যে এই জায়গাটুকু ভালো মতো ধরতে জানতে হবে, এটুকু ধরতে পারলে হয়ে যাচ্ছে। এবং এটা একটা শর্টকাট আছে, এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট ফর এমসিকিউ। এমসিকিউ সেটা কিভাবে মাথায় রাখবা, এটা হচ্ছে ডুবে থাকা অংশ, ডুবে থাকা অংশ এটা সমান সমান বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। বুঝছো? এটা হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে দেখো, ডুবে থাকা অংশ এটা মানে কত, 2/3, বস্তুর ঘনত্ব এটা বের করবো, তাহলে রো অফ অবজেক্ট ডিভাইডেড বাই কত, রো। তাহলে এটা বের করবো, তাহলে এটা উপরে গুণন হয়ে যাবে, তাহলে রো অফ অবজেক্ট সমান সমান কত, 2/3 ইন্টু হচ্ছে কত, 1000। দেখো এটা মান 666.67 আসতেছে। ওকে ওকে, এবার আমার কথা শোনো, যেটা বলি, এই ভি প্রাইম মানে কি বলতো? এই ভি প্রাইম মানে হচ্ছে ডুবে থাকা অংশের আয়তন। তো এমনও তো হইতে পারে যে এখানে 2/3 অংশ নিমজ্জিত মানে ডুবে থাকা না বলে বলছে 2/3 অংশ ভেসে আছে, এটাও তো বলা থাকতে পারে, বলা থাকতে পারে এটা যে 2/3 অংশ ভেসে আছে। তো এই সূত্রে তো ভেসে থাকা অংশের কোনো কাজ নাই, বা ওইটা নিয়ে আমি তো কোনো সূত্র জানিও না, আমি তো জানি ডুবে থাকা অংশ নিয়ে সূত্র। তাহলে মাথায় রাখবা, যদি তোমার এখানে প্রশ্নের মধ্যে ভেসে থাকা অংশের কথা বলা থাকে, তাহলে ওইটাকে কিন্তু ডুবে থাকা অংশে কনভার্ট করে নিতে হবে। বুঝতেছো কথা? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, সে যদি আমার ভেসে থাকা অংশের কথা বলা থাকে, তাহলে ওইটাকে আমার ডুবে থাকা অংশে কনভার্ট করে নিতে হবে। লাইক কেমন, ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলছে যে 1/3 অংশ, 1/3 অংশ ভেসে আছে, ভেসে আছে। তাহলে এইটা কিন্তু নিয়ে তুমি কাজ করতে পারবা না, এটা কি ভেসে, তোমাকে ডুবে কনভার্ট হইতে হবে। তাহলে বলো, একটা বস্তুকে যদি আমরা অংশ হিসেবে চিন্তা করি, তাহলে এই পুরাটাকে আমরা কি করি, এক অংশ ধরি, এক অংশ, পুরাটা হচ্ছে কত, এক অংশ, বস্তুর পুরোটাকে আমরা কি করি, এক অংশ ধরি না? তাহলে এই একের মধ্যে এতটুকু কি হয়েছে, ভেসে আছে, তাই ডুবে আছে কতটুকু, 1 মাইনাস কত, এই যে ভেসে থাকা অংশ। বুঝতেছো কথা? তার মানে যদি তোমাকে কখনো ভেসে থাকা অংশের কথা বলে, তাহলে ওই 1 থেকে ভেসে থাকা অংশকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে তোমাকে কি করতে হবে, ডুবে থাকা অংশের মানটা বের করে পরে ম্যাথ সলভ করতে হবে। বুঝতেছো কথা? তো আমরা পরে এরকম একটা ম্যাথ রাখছি, দেখো এই ম্যাথটা দেখো, এই যে দেখো বলছে যে 600 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটি বস্তুর 1/3 অংশ কোনো তরলে ভেসে থাকলে, এই যে দেখো ভেসে থাকার কথা বলছে, তাহলে এটা তো হবে না, এবার ডুবে থাকে কনভার্ট হয়ে নিতে হবে। তাই বলছে তরলটির ঘনত্ব কত। ম্যাথ দেখো এবার পুরো উল্টা, ম্যাথ দেখো এবার পুরো উল্টা। আগের ম্যাথে পানির কথা বলছিল, মানে তরলের ঘনত্ব বলে দিছিল, বস্তুর ঘনত্ব বের করতে বলছিল। আর এবার দেখো উল্টাটা, বস্তুর ঘনত্ব বলে দিছে, তরলের ঘনত্ব বের করতে বলছে। তুমি শর্টকাটে এটা খুব সহজে করতে পারবা। তা আমরা কি জানি, ডুবে থাকা অংশ, ডুবে থাকা অংশ সমান সমান কি, রো অফ অবজেক্ট ডিভাইডেড বাই কত, রো। তাহলে রো সমান সমান কত হবে, রো অফ অবজেক্ট ডিভাইড বাই ডুবে থাকা অংশ। তাহলে এখানে ভেসে আছে কত, 1/3, 1/3।
তাহলে ডুবে আছে কতটুকু 1 - 1/3, 2/3। তাহলে কি বস্তুর ঘনত্ব হচ্ছে 600 ডিভাইড হচ্ছে কত 2/3। এই যে ম্যাথের অ্যান্সার হয়ে গেছে এখান থেকে, ওই শর্টকাট দিয়ে সেরে। বুঝতে পারছো কথা? কিন্তু আমরা যদি একটু বড়ভাবে করব, তাহলে বড়ভাবে করলে কিভাবে, যদি সিকিউতে আসে তাহলে এভাবে করতে হবে, আর এমসিকিউতে আসলে এভাবে মেরে দিবা। তাহলে সবার আগে এখানে ধরে নিব আমরা, ধরি বস্তুর ভর m কেজি, ওকে, এবং আয়তন হচ্ছে কত v মিটার কিউব। তাহলে আমরা যদি একটু চিত্রটা আঁকি তাহলে কি, এই যে খেয়াল করো, এই যে কি বলছে, পুরাটাকে আমরা যদি ভি আয়তন চিন্তা করি, তাহলে এইটুকু হচ্ছে ডুবে থাকা। তাহলে বলো ডুবে থাকা অংশ কত, ডুবে থাকা অংশ এটা কত 1 মাইনাস ভেসে থাকা অংশ, তাহলে কত 2/3। এই যে 1 থেকে ডুবে থাকাকে, ভেসে থাকাকে বাদ দিলাম, ডুবে থাকা পেয়ে গেছি। বুঝতে পারছো কথা? তাহলে এই পুরাটা হচ্ছে কত, আমাদের পুরাটা হচ্ছে ভি, ডুবে আছে কত ভি প্রাইম। তাহলে এই যে যতটুকু ডুবে আছে এর মান কত 2/3, কার 2/3 টোটাল আয়তনের, তার মানে ভি এর কত 2/3, তার মানে কত ভি ইন্টু কত 2/3। ওকে, তাহলে আমরা জানি কি শর্ত মতে, বা এখানে শর্ত মতে আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু কত এফ। ওকে, তাহলে ডাব্লিউ মানে কত এমজি, আর এটা মানে ভি প্রাইম কত রোজি। তাহলে উভয় পাশ থেকে জি কাটা, এম ভি প্রাইমের মান হচ্ছে 2/3 কত ভি, আর এখানে আছে কত রো। তাহলে এই ভি এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে ভি যদি এই পাশে ভাগ হয় তাহলে এম বাই ভি সমান সমান 2/3 ইন্টু হচ্ছে কত রো। তাহলে এম বাই ভি, তাহলে এটা কি ঘনত্ব, তাহলে কার ঘনত্ব, এম বস্তুর, ভিও বস্তু, তাহলে বস্তুর ঘনত্ব রো অফ অবজেক্ট সমান সমান কত 2/3 ইন্টু হচ্ছে কত রো। তাহলে আমাকে বলছে তরলের ঘনত্ব বের করতে। তো আমরা জানি এই যে ভি রোজির এই যে রো এটাই তো তরলের ঘনত্ব, এইটাই তো। তাহলে এইটা আমাকে এখন কি করতে বলছে, বের করতে বলছে। আর এই যে রো অফ অবজেক্ট মানে বস্তুর ঘনত্ব, এই যে 600 প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে এই 3 এটার সাথে গুণন হয়ে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 3 কত রো 0 ডিভাইড হচ্ছে কত 2 ইকুয়ালস হচ্ছে কত রো। তাহলে কত 3 ইন্টু হচ্ছে কত 600 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কত রো। তার মানে রো এর মান হচ্ছে কত 318, 18 ভাগ হচ্ছে কত 2, তার মানে হচ্ছে 900 কেজি পার হচ্ছে কত মিটার কিউব। এটা হচ্ছে অ্যান্সার, মানে ওই তরলের ঘনত্ব হচ্ছে 900। বুঝছো? এটা শর্টকাট দিয়ে করে ফেলা যায়, শর্টকাট দিয়ে যে ডুবে থাকা অংশ সমান সমান বস্তুর ঘনত্ব ডিভাইড বাই তরলের ঘনত্ব। তো ডুবে থাকা অংশ 2/3, উপরে বস্তুর ঘনত্ব 600, নিচে তরলের ঘনত্ব, তাহলে ওখান থেকে ভ্যালুটা বের করে ফেলবা। বুঝো নাই? বুঝছো? হ্যাঁ, আশা করি বুঝছি। হ্যাঁ, চলো এবার পরের কোশ্চেনে যাই আমরা। ওকে, এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সিকিউতে আসার মতো, ঘতে আসার মতো, বিশেষ করে ঘতে বেশি আসবে এগুলা। বুঝতে পারছো কথা? দেখো আমি হচ্ছে তোমাকে যে ম্যাথগুলো এখানে দেখাইছি সবগুলো ম্যাথে বস্তুর আয়তন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেয়া ছিল। তো অনেক ম্যাথ হবে আয়তনের কথা বলে দেয়া থাকবে না, না বলে কি থাকবে, বস্তুর শেপ বলা থাকবে। মানে কি, ওইটা একটা ঘনক, ওইটা একটা গোলক, ওইটা একটা সিলিন্ডার, এরকম বলা থাকবে। বুঝছো? তো যদি ওরকম থাকে তাহলে ওইগুলার সূত্র থেকে কিন্তু তোমাকে আয়তন বের করে নিতে হবে। যেমন গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব, তাই না? তারপরে ঘনকের আয়তন কত বাহু কিউব মানে এ কিউব, সিলিন্ডারের আয়তন কত পাই আর স্কোয়ার কত এইচ। বুঝতে পারছি কথা? এই সূত্রগুলো থেকে কিন্তু তখন তোমাকে আয়তনের ভ্যালুগুলো কিন্তু বের করে নিতে হবে। বুঝতে পারছি কথা? লাইক এই যে এরকম তোমরা ছোটখাটো একটা জায়গায় উঠাই রাখো, আমি এখানে বলতেছি যে ঘনকের ভি হচ্ছে কত এ কিউব, তারপরে হচ্ছে কি গোলকের ভি, যদি এগুলো জানো তাও উঠাই রাখো সাইডে, 4/3 পাই কত আর কিউব। এরপরে কি সিলিন্ডারের ভি হচ্ছে কত পাই আর স্কোয়ার এইচ অথবা এ এইচ। ওকে, পাই আর স্কোয়ার মানে হচ্ছে এ, তাহলে ওটা পরিবর্তে আমরা কি বসিয়ে দিছি, এ বসিয়ে দিছি। এই তিনটা মনে রাখলে হয়ে যায় চ্যাপ্টারে, তিনটার বাইরে কোনো কিছু আসে না। বুঝতে পারছি কথা? এবার আসো এই প্রশ্নে যাই। দেখো কি বলছে, 115 কেজি ভর ও 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট
একটি ঘনককে পানিতে ছেড়ে দেওয়া হলো। ভালো কথা। 1 নম্বর প্রশ্ন বলছে এটি পানিতে কি অবস্থায় থাকবে, তার মানে ভাসবে নাকি ডুববে এটা বের করতে বলছে। পরের প্রশ্ন বলছে যে পানির উপরের ও নিচের অংশের আয়তন বের করো। আচ্ছা, তার মানে দ্বিতীয় প্রশ্ন দেখে আমরা বুঝে গেছি যে এটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাছাড়া তো আর নিচের অংশ উপরের অংশের আয়তন তোমাকে বের করতে বলতো না, বুঝছি। তাহলে চলো আমরা আগে 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। তাহলে 1 নম্বরের সলিউশন তাহলে কি অবস্থায় থাকবে, এটার জন্য আমার কি লাগবে, এটার জন্য আমার ডাব্লু লাগবে এবং এটার জন্য আমার কি লাগবে, এফ লাগবে। ডাব্লুর জন্য এম লাগবে, এম এর মানটা ডিরেক্ট বলা আছে। এফ এর জন্য কি লাগবে, ভি লাগবে, ভি এর মানটা বলা নাই, কিন্তু ভি বের করার মতো এনাফ ইনফরমেশন আমার কাছে আছে। তা আমরা কি লিখবো, গিভেন কি ভাইয়া, ভর এম, এটার মান হচ্ছে কত, 115 কেজি, 115 কেজি। এরপরে কি বলা আছে, বাহুর দৈর্ঘ্য এ, এটা হচ্ছে কত, 50 সেন্টিমিটার, মানে 0.5 কত মিটার। তা আমরা আয়তনটা বের করি। সুতরাং আয়তন ভি, এটা মানে কি, বাহু কিউব, তার মানে 0.5 এটার উপরে কিউব, তাহলে 5 5 25, 5 25 125, তার মানে 0.125 কত মিটার কিউব। বুঝতে পারছি কথা, বুঝতে পারছি। আচ্ছা, কোথায় ছেড়ে দিছি, পানিতে, তাহলে পানির ঘনত্ব লাগবে। তাহলে পানির ঘনত্ব রো, এটা হচ্ছে কত, 1000 কেজি পার কত মিটার কিউব। তাহলে ভাসবে নাকি ডুববে, তাহলে ওজন বের করবো, প্লবতা বের করব। তাহলে ওজন, সুতরাং ওজন ডাব্লু, এটা সমান সমান কত, এমজি। তাহলে এম এর মান হচ্ছে কত, 115, জি এর মান হচ্ছে কত, 9.8। তাহলে এটা কত আসে, ওয়েলটা কই, এই যে, তাহলে 115 গুণন 9.8, এটা মান আসতেছে ভাইয়া 1127 নিউটন, 1127 নিউটন। এরপরে কি বের করবো ভাইয়া, প্লবতা এফ, তাহলে এটা হচ্ছে কত, ভি রো জি। শোনো, ভাসবে নাকি ডুববে, এটার জন্য সবসময় আমরা ডাব্লু আর বড় হাতের এফই বের করব, বুঝতে পারছি তো, সবসময়। আর যখন বলবে কতটুকু ডুবে আছে কতটুকু ভেসে আছে, তখন আমরা ডাব্লু ইকুয়াল টু ছোট হাতের এফ এর কাছে কি অবস্থায় থাকবে, এটার জন্য ডাব্লু আর বড় হাতের এফই বের করব আমরা, এরপরে কম্পেয়ার করব, বুঝতে পারছি, এটা যেন ভুল না হয়। প্লবতা হচ্ছে কত, 0.125 ইন্টু কত, 1000 ইন্টু হচ্ছে কত, 9.8, তাহলে কত আসতেছে এটা আসতেছে 0.125 1000 9.8 ওকে। এটা হচ্ছে 1225 নিউটন। তাহলে কি, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এফ ইজ গ্রেটার দেন ডাব্লু, তাই আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, শেষ হিসাব। ওকে, এই যে প্রশ্ন শেষ, ক নম্বর, মানে 1 নম্বর প্রশ্ন শেষ। এর পরেরটাই দেখো, বলছে পানির নিচের ও উপরের অংশের আয়তন নির্ণয় করো। তাহলে এটা তো আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, এটা তো আমরা বুঝতেই পারছি। তার মানে একটা অংশ তরলের নিচে আছে, একটা অংশ তরলের উপরে। তা আমরা যদি সেকেন্ডটার সলিউশন করতে চাই, তাহলে বিষয়টা কেমন, এই যে এরকম, যে আমি বুঝে গেছি এই যে বস্তুর একটা অংশ তরলের নিচে আছে, এই যেরকম একটা অংশ তরলের নিচে আছে, একটা অংশ তরলের উপরে আছে, এটা তো আমি বুঝে গেছি। তাহলে এখানে ধরে নিব যে ধরি বস্তুর ভি প্রাইম আয়তন তরলের নিচে আছে, বা তরল বলতে পানি এখানে, তাহলে পানির নিচে আছে। তাহলে এইটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা না। তাহলে এখানে যে শর্ত, আংশিক নিমজ্জনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ডাব্লু ইকুয়ালস টু ছোট হাতের এফ। তাহলে ডাব্লু এটা মানে হচ্ছে কত, এমজি, আর এই এফ এটা মানে কত, ভি প্রাইম রো জি। এটা তো আমাকে বের করতে হবে, জি জি কাটা, তাহলে ভি প্রাইম এটার মানে হচ্ছে কত, এম ডিভাইডেড বাই কত, রো। তাহলে এম এর মান হচ্ছে 115, আর রো এর মান হচ্ছে কত,
1000 পানি, তাহলে 0.115 কত মিটার কিউব। তার মানে ওই বস্তুর এতটুকু আয়তন তরলে কি করবে, বা পানিতে ডুবে থাকবে। বুঝতে পারছো? তাহলে এই যে ভি প্রাইম মানে ডুবে থাকা না, তাহলে এতটুকু ডুবে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ডুবে থাকা আয়তন, ডুবে থাকা আয়তন, আয়তন এটার মান হচ্ছে 0.115 কত মিটার কিউব। তাহলে আমাকে আবার ভেসে থাকা আয়তন বের করতে বলছে। আচ্ছা বলো, বস্তুর টোটাল আয়তন কত? এটা না, এটা না টোটাল আয়তন। তাহলে এই টোটাল আয়তন থেকে যদি আমি ডুবে থাকাটা বাদ দিয়ে দিই, তাহলে ভেসে থাকা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং তাহলে ভেসে থাকা আয়তন, ভেসে থাকা আয়তন, টোটাল আয়তন কত? 0.125 মাইনাস 0.115। বুঝছো? তাহলে এটা মান কত আসবে? এটা মান 0.01 কত মিটার কিউব। এই তো অ্যান্সার। বুঝছো? এই তো মানে আমাকে কি বলছে যে ডুবে থাকার ভেসে থাকা বের করো। তা আমি তো ভেসে থাকার ডিরেক্ট সূত্র জানি না, আমরা তো ডুবে থাকাটা জানি। তাহলে এই যে আগে আমরা W=F দিয়ে ডুবে থাকাটা বের করছি, এরপরে টোটাল থেকে ডুবে থাকাটা বাদ দিয়ে ভেসে থাকার পরিমাণটা পেয়ে গেছি। বুঝছো কথা? বুঝছো? হ্যাঁ, ওকে ফাইন, আই গেস এটা বোঝা গেছে। তো আগে তুমি এরকম ভাবে যদি ডিরেক্ট এই প্রশ্নটা আসতো, ডিরেক্ট এই প্রশ্নটা, তাহলে আমরা প্রথমে কি করতাম, আগে দেখতাম যে বস্তুটা কি অবস্থায় থাকবে। তো আমি দেখলাম যে বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে। তার মানে একটা অংশ তরলের নিচে আছে, একটা অংশ তরলের উপরে আছে। ঠিক আছে, তাহলে এরপর ধরি ভি প্রাইম আয়তন তরলের ডুবে আছে। তাহলে এই ক্ষেত্রে আংশিক নিমজ্জনের ক্ষেত্রে আমরা কি জানি, W ছোট হাতের এফ, WmG, এফ হচ্ছে ভি প্রাইম রো জি। ওই ভি প্রাইমের মানটা আমরা বের করে ফেলছি। বুঝতে পারছি কথা? ভি প্রাইম মানে ডুবে থাকা, এরপরে টোটাল থেকে যদি ডুবে থাকাটা বাদ দিয়ে দিই, তাহলে ভেসে থাকাটা পেয়ে গেছি আমরা। বুঝছি ভাইয়া? বুঝছি। এবার আসে পরের প্রশ্নে, বস্তুর কত শতাংশ পানির নিচে ও উপরে আছে? মানে এটা তো আয়তনের পরিমাণ, যে এত মিটার কিউব আয়তন তরলের নিচে আছে, এত মিটার কিউব আয়তন তরলের উপরে আছে। তো তোমাকে এরকম ভাবে বের করতে বলছে যে কত পার্সেন্ট তরলের নিচে আছে, কত পার্সেন্ট উপরে আছে, এটা বের করে দাও। তাহলে এই ক্ষেত্রে জাস্ট শর্টকাট একটা সূত্র মনে রাখবা, একটা সূত্র, সেটা হচ্ছে যার শতাংশ, যার শতাংশ, শতাংশ ইকুয়ালস টু তার পরিমাণ, তার পরিমাণ, তার পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ, মোট পরিমাণ, পরিমাণ ইনটু 100%। ওকে, এইটা। তাহলে ডুবে থাকা শতাংশ, তার মানে কি, ডুবে থাকা অংশের আয়তন ডিভাইডেড বাই মোট আয়তন ইনটু 100%। ভেসে থাকা অংশের শতাংশ, তাহলে ভেসে থাকা অংশের আয়তন ডিভাইড বাই মোট আয়তন ইনটু 100%। বুঝতে পারছো? তাহলে 3 নম্বর প্রশ্ন আমরা এরকম ভাবে সমাধান করতে পারি যে সুতরাং ডুবে, ডুবে থাকা, থাকা শতাংশ, শতাংশ, ডুবে থাকা অংশ কত, অংশের যে আয়তন সেটা কত, 0.115, মোট আয়তন 0.125 ইন্টু হচ্ছে কত, 100%। ওকে, তাহলে ভ্যালু বের করে আসো চলো। তাহলে 0.115 ডিভাইডেড বাই 0.125 ইন্টু 100, তাহলে এটা মান আসতেছে 92%। আবার 100% দিও না, ক্যালকুলেটর শুধু 100 উঠাবো, এই পার্সেন্ট আমরা এখানে নিচ্ছি। তাহলে এই যে 92% কি করবে, ডুবে থাকবে। তা আমরা কি বলতে পারি, তাহলে ভেসে থাকা শতাংশ, ভেসে থাকা শতাংশ, তাহলে ভেসে থাকা অংশের পরিমাণ 0.01 আর ডুবে থাকা অংশ 0.125 ইন্টু হচ্ছে 100। তো এটা তুমি দেখবে এটা মান আসতেছে 8%। এখন এটা তুমি এইভাবে না করে অন্যভাবে করতে পারতা। টোটাল বস্তু কত, 100% না? তাই যদি 90% যদি ডুবে থাকে, 92% যদি ডুবে থাকে, তাহলে ভেসে আছে কতটুকু, 8%। 100 থেকে বিয়োগ করে ফেলতে পারতা। বুঝছো কথা? তাহলে তোমাকে যদি 3 নম্বর ম্যাথ করতে বলতো, 3 নম্বরটা ধরে, 3 নম্বরটা, তাহলে কত শতাংশ পানির নিচে, কত শতাংশ উপরে থাকবে, এটা বের করতে, তাহলে কিন্তু ওই উপরের আয়তন নিচের আয়তন, এই যে এইগুলো কিন্তু করাই লাগতো। এগুলো না করে কিন্তু আবার 3 নম্বরটা করতে পারবে না। বুঝছো কথা? এই হচ্ছে বিষয়। আর এই ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 4 নম্বরটা, যদিও 4 নম্বরটার সাথে এই 2 আর 3-এর কোনো সম্পর্ক নেই, একের সম্পর্ক হালকা একটু আছে। চলো এবার 4 নম্বর কোশ্চিনটা আমরা দেখি। 4 নম্বরের কি ভাইয়া, সলিউশন। ওকে,
4 নম্বরের সলিউশন। দেখো এটা কি বুঝাইছে, প্রশ্নটা একটু ভালো মতো পড়ো। দেখো কি বলছে, যে বস্তুর উপর কত ভর চাপালে এটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝো এটার মিনিংটা কি ভাইয়া? ও এখন কি অবস্থায় আছে বলো তো? আমি এটা কি খুঁজে বের করলাম, যে ও এখন আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, মানে একটা অংশ তরলের নিচে আছে, একটা অংশ তরলের উপরে আছে। এখন তুমি এটাকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাইতে চাও। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা মানে কি রে ভাইয়া? এই যে এরকম না, এই যে এরকম না, এই যে এইটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা। এখন এই অবস্থা থেকে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে এই অবস্থা তো আপনা আপনি হবে না, আপনা আপনি হবে না। এটা বানাইতে হলে তোমাকে উপর থেকে একটা বল দিতে হবে না, একটা বল দিতে হবে না, না দিলে তো নামবে না নিচে, না দিলে তো ও নিচে নামবে না। বুঝতে পারছো কথা? তাহলে ওই বলটা আমরা কিভাবে দিব? ওই বলটা বলছে একটা বস্তু চাপাই তুমি দিবা, এরকম একটা বস্তু চাপাবা। তাহলে বলছে এই যে বস্তুটা চাপাইলাম, এই বস্তুর যে ভর, সেই ভরটা কত হবে এটা বের করে দাও। মানে ও এই অবস্থায় আছে, ওকে আমি এই অবস্থা থেকে এরকম ডুবাই ফেলতে চাই, মানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা করতে চাই। তাহলে আপনা আপনি তো হবে না, উপর থেকে একটা বল দিতে হবে, একটা বল দিতে হবে। তাহলে ওই বলটা আমরা কিভাবে দেব? একটা বস্তু চাপাই দিব। কারণ ওই বস্তু, এই বস্তুর তো একটা ওজন আছে, তখন ওই ওজনটাকে ও ওই বস্তুর উপর ঢালবে, তখন ও নিচে নেমে যাবে। তাহলে বলছে এর ভরটা কত হবে সেটা বের করে দাও। আচ্ছা আমরা আগে একটু চেক করি যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি বস্তু ভাসতে চাই তাহলে তার ভরটা কত হইতে হয়, এটা আমরা একটু আগে বের করতে চাই। ঠিক আছে, এটা আগে আমরা একটু বের করতে চাই। তাহলে খেয়াল করো, চলো তাহলে শর্ত মতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে না, সম্পূর্ণ। তাহলে কি ডাব্লু ইকোয়াস টু কত হবে? বড় হাতের এফ হবে। ডাব্লু এটা মানে কত? এম জি। আর এফ মানে কত? ভি রো জি। আমরা এম বের করব, তাহলে উভয় পাশ থেকে জি জি কাটা, তাহলে ভি ইন্টু হচ্ছে কত? রো। তাহলে ভি এর মান কত? 0.125। রো এর মান কত? 1000। গুণ করলে এটার মান আসতেছে কত? 125 কেজি। তার মানে বস্তু যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে চায় তাহলে তার ভর হইতে হবে 125 কেজি। কিন্তু দেখো তো আমার যে বস্তু আছে এই বস্তুর ভর কত? 115 কেজি। তাহলে আরো এক্সট্রা ভর কতটুকু লাগতেছে? 15 থেকে 25, 10 কেজি না? তার মানে 10 কেজি ভর চাপাইতে হবে। তাহলে সুতরাং সুতরাং ভর চাপাতে হবে, ভর চাপাতে হবে 125 মাইনাস 115 সমান সমান 10 কেজি। তার মানে 10 কেজি ভর যদি চাপাও তুমি তাহলে সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কি করবে? ভাসবে। বুঝছি কথা? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে, এবার কথা শুনো। এবার দেখো এটা তুমি কি সিঙ্গেল বস্তু নিয়ে কাজ করছো না? একটা বস্তুই ছিল আমার এখানে। এখন সবসময় যে একটা বস্তুই তোমাকে দিবে বিষয়টা তো এরকম নাও হইতে পারে। এখনকার কন্ডিশনটা কেমন? এখনকার কন্ডিশনটা হচ্ছে এরকম যে লাইক ধরো আগে তোমার কাছে এরকম একটা বস্তু ছিল, এই বস্তুটাকে তুমি কোন একটা তরলে ছেড়ে দিছো, তখন এই বস্তুটা ভাসবে নাকি ডুববে এটা নিয়ে কাজ করতে বলছে তোমাকে। কিন্তু এখন তোমাকে বলছে যে না এটা একটা না, এখন তুমি কি করবা? এই বস্তুর সাথে এরকম ভাবে আরেকটা বস্তুকে বাঁধবা, অ্যাটাচ করবা, এরপরে এই দুইটাকে একসাথে কোন একটা তরলে ছেড়ে দিবা। তাহলে এরা দুইজন একসাথে ওই তরলে ভাসবে নাকি ডুববে এটা বের করতে বলছে তোমাকে। মানে এটা এখন মিশ্র বস্তু। আগে সিঙ্গেল একটা ছিল না, সিঙ্গেল একটা, এখন বলছে ওটার সাথে আরেকটা অ্যাড করো, অথবা 3টা 4টা 5টা এরকম। তাহলে ওরা একসাথে পানিতে ভাসবে নাকি কেরোসিনে ভাসবে, নাকি পানিতে ডুববে, নাকি কেরোসিনে ডুববে, এটা বের করো। আমাদের কাজ হচ্ছে এখন এইটা, বুঝছো? তাহলে আমাদের পরের টপিক হচ্ছে ভাইয়া, আমাদের পরের টপিক হচ্ছে মিশ্র বস্তুর ভাসা ডোবা। আমাদের পরের টপিক হচ্ছে কি ভাইয়া? পরের টপিক হচ্ছে এই যে মিশ্র বস্তুর ভাসা ডোবা। ওকে, তাহলে এখন খেয়াল করো, ভালো মতো বুঝো। দেখো ধরো এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর ভর ধরো m1, এর আয়তন ধরো v1। আগে এরকম একটা বস্তুই ছিল আমাদের, এখন বলছে না এর উপরে আরেকটা বস্তু যাবে, আরেকটা বস্তু। তাহলে এর ভর ধরো m2 এবং আয়তন ধরো v2। বুঝতে পারছো কথা? তাহলে বলো আগে আমরা কি লিখতাম? আমাদের যে ওজন, ওজন w, এটা কি ছিল? mg ছিল, কারণ একটা বস্তু ছিল ওখানে। এখন বলো এখন কি বস্তু এখানে একটা?
বস্তু এখানে দুইটা না, তাহলে এখন কি আর ডাব্লু সমান mg লেখা যাবে না, এখন ডাব্লু হয়ে যাবে কত আমাদের m1 প্লাস হচ্ছে কত m2g। বুঝতেছো কথা? আর যে প্লবতা f এটা হয়ে যাবে কত v1 প্লাস v2 রো জি। বুঝছো? আগে যেহেতু একটা ছিল এই জন্য mg ভি রো জি, কিন্তু এখন তো দুইটা, তাহলে m তো আর একটা নাই, তাহলে m1 প্লাস m2, v এর জায়গায় v1 প্লাস v2। বুঝতে পারছো কথা? আর শর্ত সব আগের মতোই, যে আমরা এখন ডাব্লিউ এই সূত্র দিয়ে বের করবো, এফ এই সূত্র দিয়ে বের করবো। এরপরে যদি ডাব্লিউ ইজ গ্রেটার দেন এফ হয় ডুবে যাবে, এফ ইজ গ্রেটার দেন ডাব্লিউ হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, এফ আর ডাব্লিউ যদি সমান হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সব আগের মতোই। কথা বুঝতে পারছো? সব আগের মতোই। এখন এখানকার ম্যাথগুলো ভাইয়া দুইটা ক্যাটাগরিতে হবে। এখানকার ম্যাথ দুইটা ক্যাটাগরিতে হবে, জাস্ট দুইটা। মিশ্র বস্তুর ম্যাথ জাস্ট দুইটা ক্যাটাগরিতে হবে। কি কি? একটা ক্যাটাগরি যেখানে তোমার দুইটা বস্তুর সব কিছু দেওয়া থাকবে, মানে দুইটা বস্তুর ভরও দেওয়া থাকবে, দুইটা বস্তুর আয়তনও দেওয়া থাকবে। এটা হচ্ছে একটা ম্যাথ। তুমি জাস্ট খালি কি করবা, m1 এর মান m2 এর মান, v1 এর মান v2 এর মান এগুলা বসাবা, আর যেই তরলের কথা বলবে সেই তরলের ঘনত্ব বসাই ডাব্লিউ আর এফ এর মানটা বের করে ফেলবা। ওকে, এটা খুবই সহজ। এটা একটা ক্যাটাগরি, সব দেওয়া থাকবে, ভ্যালু বসাবো, মান বের করবো, কম্পেয়ার করব। আরেকটা ক্যাটাগরি হবে যেখানে একটা বস্তুর ভরও দেয়া থাকবে, আয়তনও দেয়া থাকবে, আর আরেকটা বস্তুর ভর এবং আয়তনের মধ্যে যে কোনো একটা মিসিং থাকবে, আরেকটা বলা থাকবে। বুঝছো? একটা ম্যাথে সব বলে দিবে, দুইটা বস্তুরই সব বলে দিবে। আর আরেকটা ম্যাথে কি করবে, একটা বস্তুর ভর বলবে, আয়তন বলবে, কিন্তু দ্বিতীয় যে বস্তুটা ওই বস্তুর ভর এবং আয়তনের মধ্যে একটা বলা থাকবে, আরেকটা মিসিং থাকবে। তখন কি সাথে আরেকটা জিনিস বলে দিবে, সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ঘনত্ব বলে দিবে। বুঝছো? দ্বিতীয় বস্তুর ঘনত্ব এইটা বলে দিবে। বুঝছো? তাহলে আমরা কি জানি বলো, ঘনত্ব রো, রো মানে কত এম বাই কত ভি, তাহলে দ্বিতীয় বস্তু তার মানে কি রো টু, এখানে হবে m2, এখানে হবে v2। তাহলে এই ভর এবং আয়তনের মধ্যে যে কোনো একটা বলা থাকবে আর এই ঘনত্ব বলা থাকবে, তখন এই সূত্রের সাহায্যে আমরা বাকিটার মান বের করে ফেলবো। বুঝতে পারছি কথা? একটাতে সব দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, বসাই দিব, ম্যাথ করব। আরেকটাই ভর আয়তনের মধ্যে যে কোনো একটা বলা থাকবে, সাথে কি বলা থাকবে, ঘনত্ব। তাই যদি ভর বলা থাকে এর ঘনত্ব, তাহলে আয়তন মিসিং, তাহলে এই যে এই সূত্র দিয়ে আয়তনটা বের করে ফেলবো। দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ঘনত্ব দিয়ে দ্বিতীয় বস্তুর আয়তন বের করব। আর যদি আয়তন বলা থাকে, ভর মিসিং থাকে, তাও এই সূত্র দিয়ে কি করবো, ভরের মানটা বের করে ফেলবো। তারপরে এখানে বসাই, শর্ত বের করে ক্যালকুলেট করব। শেষ হিসাব, এই তো, আর কিছুই না। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি না? এটুকু আমি লিখে দিই যে দ্বিতীয় বস্তুর এখানে কি হবে, রো টু সমান সমান এম বাই ভি টু, তাহলে m2 v2। তাহলে এখান থেকে আমরা কি করব, যে কোনো একটার ভ্যালু কি করব, বের করব। বুঝছো কথা? বুঝছো? এই হচ্ছে বিষয়। চলো ম্যাথে যে তাহলে আরো সুবিধা হবে বুঝতে তোমার। এই যে দেখো কি বলছে, 5 কেজি ভর ও 1000 সেন্টিমিটার কিউব আয়তনের একটি গোলকের ওপর 80 গ্রাম ভর ও 100 সেন্টিমিটার কিউব আয়তনের মোমের প্রলেপ দিলে, প্রলেপযুক্ত গোলকটি পানিতে ছেড়ে দিলে পানিতে কি অবস্থায় থাকবে? তাহলে এখন আর সিঙ্গেল বস্তু না, এখন একটা গোলক আছে, গোলকের উপর আমরা আবার মোমের প্রলেপ দিছি, তাহলে মিশ্র বস্তু হইছে দুইটা যেহেতু, এরপর ওইটাকে পানিতে ছেড়ে দিছি। তাহলে বলছে প্রলেপযুক্ত যে গোলকটা ওইটা কি অবস্থায় থাকবে এটা বের করতে বলছে। তাহলে দুইটা বস্তু না, সুন্দর মতো এখানে লিখবা। দেখো আমি যেভাবে লিখি একদম সেম এইভাবে, সলিউশন। তাহলে গোলক আর হচ্ছে মোম, তাহলে সুন্দর মতো লিখবা, গোলকের ক্ষেত্রে কি বলা, তার ভর বলা, ভর m1 কত, 5 কেজি। ওকে, এরপরে আয়তনও বলা আছে, ওর আয়তন v1 সেটা কত, 1000 সেন্টিমিটার কিউব, তার মানে 1000 ইন্টু 10⁻⁻6 কত মিটার কিউব। ওকে, এরপরে কি মোম, তাহলে এবার যাব মোমের ক্ষেত্রে। তাহলে বলো মোমের ক্ষেত্রে ভর এটা m2 কত বলা, 80 গ্রাম বলা, তার মানে
0.08 কত কেজি, 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, গ্রামকে অবশ্যই কেজিতে বানাইতে হবে। এরপরে এর আয়তনও বলা আছে, এর আয়তন V2 সেটা হচ্ছে কত 100 সেন্টিমিটার কিউব, তার মানে কত 100 ইন্টু 10⁻⁻6 কত মিটার কিউব। ঠিক আছে না? তাহলে দেখো এখানে সব বলা আছে তোমার, M1 M2 V1 V2 সব বলা। কোথায় ছাড়বো? পানিতে। তাহলে এখানে কি পানির ঘনত্ব, এই যে পানির ঘনত্ব রো, এটা হচ্ছে কত 1000 কেজি পার হচ্ছে কত মিটার কিউব। এবার যাও, তাহলে এখন কি ওজন আর প্রবণতা বের করতে হবে। তাহলে মোট ওজন W, তাহলে কত M1 প্লাস হচ্ছে কত M2G, যেহেতু ডাবল বস্তু তাহলে M1 এর মান হচ্ছে কত 5, M1 এর মান হচ্ছে কত 5, আর M2 এর মান 0.08, G এর মান হচ্ছে কত 9.8। এবার ভ্যালু বের করো, কত আসে দেখি চলো। তাহলে 5 এর সাথে 0.8 যোগ করলে হচ্ছে 5.08 ইন্টু 9.8, তো এটা মান আসতেছে ভাইয়া 49.78 নিউটন। ওকে, মোট ওজন। এবার কি বের করবো? মোট প্লবতা F, তাহলে এটা হবে কত V1 প্লাস কত V2 রো জি। ওকে, তাহলে V1 এর মান কত 1000 ইন্টু 10⁻⁻6 প্লাস V2 এর মান হচ্ছে 100 ইন্টু 10⁻⁻6, রো এর মান কত? রো এর মান হচ্ছে 1000, পানিতে ছাড়ছি না, 1000 ইন্টু কত 9.8, তাহলে 1000 আর 100 যোগ হয়ে কত হচ্ছে 1100, তাহলে 1100 ইন্টু 10⁻⁻6, এরপর এখানে হচ্ছে কত 1000 ইন্টু 9.8। ওকে, এবার মাল্টিপ্লাই করো এখানে, তাহলে 1100 ইন্টু 10⁻⁻6 ইন্টু 1000 ইন্টু 9.8, তাহলে এটা মান আসতেছে ভাইয়া 10.78 নিউটন। তাহলে বলো ডাব্লুর মান 49, এফ এর মান 10, তাহলে কে বড়? ডাব্লু বড় না? তাহলে লিখবা যেহেতু ডাব্লু ইজ গ্রেটার দেন এফ, তাই ডুবে যাবে। শেষ ম্যাথ, আগের ম্যাথই, ওখানে একটা ছিল এখন এখানে দুইটা, ওখানে ডাব্লিউ ইকুয়ালস টু এমজি ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু M1 প্লাস M2G, এফ ইকুয়ালস টু ভি রো জি ছিল, এখানে V1 প্লাস V2 রো জি। শেষ। তাহলে এইটা হচ্ছে এক টাইপের ম্যাথ যেখানে সব বলা আছে। এবার আসো আরেক টাইপের, এই ম্যাথটা সিকিউতে বেশি আসে। এই ম্যাথটা বুঝছো, যে যেখানে একটা বস্তুর ঘনত্ব বলা থাকবে আর ভর অথবা আয়তনের মধ্যে যে কোনো একটা বলা থাকবে, এটা হচ্ছে ওই ক্যাটাগরির ম্যাথ। তো চলো দেখো কি বলছে। বলছে 2 কেজি ভর ও 1800 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর সাথে 1500 সেন্টিমিটার কিউব আয়তন ও 400 কেজি পার মিটার কিউব ঘনত্বের অপর একটি বস্তু বেঁধে পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে। এই দেখো, এই যে প্রথম বস্তু, তার মানে এটা কি তোমার M1, এই যে আয়তন তার মানে এটা V1, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, তাহলে এটা হচ্ছে কত V2, দেখো M2 নাই, না বলে দিয়ে দ্বিতীয় বস্তু এই দেখো রো 2 বলে দিছে, M2 নাই, তাহলে ওই যে রো আর V2 কে ব্যবহার করে আমাদের কি করতে হবে? আগে M2 বের করতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। এই হচ্ছে হিসাব, বুঝছো, আগের ম্যাথই। কিন্তু ওখানে M1 M2 V1 V2 সব ছিল, এখানে নাই, কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন আছে, ওইটাকে ব্যবহার করে আবার কি করতে হবে? আমাদের ঘনত্বের মানটা ভরের মানটা বের করে নিতে হবে, বুঝছো। তো চলো সলিউশন করি। তো আমরা লিখবো কি, প্রথম বস্তুর ক্ষেত্রে ওকে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে ভর M1, এটা হচ্ছে কত 2 কেজি। এরপরে কি বলা আছে? আয়তন V1, এটা হচ্ছে কত 1800 সেন্টিমিটার কিউব, তার মানে 1800 ইন্টু 10⁻⁻6 কত মিটার কিউব। ওকে, প্রথম বস্তুর হিসাব শেষ। এবার যাব কি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ওর আয়তন বলা আছে, আয়তন কত 1500 সেন্টিমিটার কিউব, মানে V2, তার মানে 1500 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এরপরে কি বলা আছে? ওর ঘনত্ব বলা আছে, ঘনত্ব রো 2 মানে কত
400 কেজি পার হচ্ছে কত মিটার কিউব। এই যে দেখো আমার তো M2 লাগবে, আমার তো রো2 কাজ না। তাই আমরা কি বলতে পারি যে ভর M2 হলে আমরা কি জানি, আমরা জানি রো ইকুয়ালস টু কত M/V। তাহলে এখানে রো2, এখানে M2, এখানে V2। তা আমাকে বের করতে হবে কিসের মান, আমাকে বের করতে হবে M2 এর মান। তাহলে M2 এটা সমান সমান কত V2 ইন্টু রো2। এই যে আর গুণন হয়ে গেল। তাহলে V2 এর মান কত 1500 10⁻�6। রো2 এর মান হচ্ছে কত 400, বস্তুর ঘনত্ব। তাহলে 4×15=60, তাহলে এটা মান আসবে 0.6 কত কেজি। তাই একটু চেক দিই, দাঁড়াও। 1500 ইন্টু 10⁻�6 ইন্টু 400, 0.6। ওকে, এই যে দেখো M পেয়ে গেছি আমরা। এখানে উল্টা হইতে পারতো, মানে M2 বলে দিয়ে V2 মিসিং থাকতো, তখন এখান থেকে V2 বের করতাম। এই যে দেখো এখন M1 V1, এই যে M2 V2 আমাদের জানা, বুঝছো? এই হিসাবটুকু এক্সট্রা আগের ম্যাথের থেকে, এই জন্য এই ম্যাথটা বেশি আসে সবচাইতে, বুঝছো? এবার তুমি লিখো, সুতরাং মোট ওজন W এটা সমান সমান কত M1 প্লাস হচ্ছে কত M2G। তাহলে M1 এর মান হচ্ছে কত, M1 হচ্ছে 2 আর M2 এর মান হচ্ছে 0.6 ইন্টু 9 হচ্ছে কত 8। তাহলে কি বলতে পারি এখান থেকে 2.6 ইন্টু 9.8, যে এটা যোগ করে 2.6 হয় 9.8। তাহলে এটা মান হচ্ছে 25.48 নিউটন। এরপরে মোট প্লবতা কত F, এটা হচ্ছে কত V1 প্লাস কত V2 রো জি। তাহলে V1, এই যে আরেকটা কথা বলি শুনো, এই যে রো, ভুলটা জীবনেও করো না কিন্তু, এই রো কিন্তু বস্তুর রো না, এই রোটা কিন্তু তরলের রো। তোমরা আবার ভুলেও কিন্তু এই 400 এই জায়গায় বসাই দিও না। এইটা তরল, এটাকে কোথায় ছাড়ছি আমরা, এই যে পানিতে ছাড়ছি, পানিতে। তাহলে এই রোটা কিন্তু পানির হবে। এখানে আবার এখানে ঘনত্ব দেওয়া আছে 400, এই 400 কিন্তু আবার এখানে বসাই দিও না, ওটা বস্তুর আর এটা তরলের। এটা কিন্তু মাথায় রেখো ভালো মতো, কেমন? তাহলে V1 হচ্ছে কত 1800 ইন্টু 10⁻⁶, আর এটা হচ্ছে 1500 ইন্টু 10 কত -6। রো এর মান এখানে হচ্ছে কত পানি 1000, জি এর মান হচ্ছে কত 9.8। তাহলে 1800 আর 1500 মানে 33। তাহলে 3300 ইন্টু 10⁻⁶ ইন্টু কত 1000 ইন্টু কত 9.8। দেখো কত আসে। তাহলে 3300 ইন্টু 10⁻⁶ ইন্টু কত 1000 ইন্টু কত 9.8। তো এটা মান আসতেছে ভাইয়া 32.34 নিউটন। তাহলে কে বড়, F বড়। তাহলে F বড় হলে কি হয়, আংশিক নিমজ্জিত। তাহলে কি, যেহেতু F ইজ গ্রেটার দেন W, তাই আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাই আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই হচ্ছে অ্যান্সার। পারবা না ভাইয়া? এই ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বুঝতে পারছি তো, মিশ্র বস্তু থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে ওকে, চলো আরো কিছু কোশ্চেন দেখি আমরা। এরপরে কি বলছে দেখো, এরপরে তোমাকে বলছে যে 3 কেজি ভর ও 500 সেন্টিমিটার কিউব আয়তনের একটি ফাঁপা গোলকের মধ্যে 20 গ্রাম ভর ও 10 সেন্টিমিটার কিউব আয়তনের 15টি মার্বেল ঢুকিয়ে পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে। এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, বুঝছো কথা? যে 3 কেজি ভর ও 500 সেন্টিমিটার আয়তনের একটি ফাঁপা গোলকের মধ্যে 20 গ্রাম ভর ও 10 সেন্টিমিটার কিউব আয়তনের 15টি মার্বেল ঢুকিয়ে পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে। ওকে, মানে বিষয়টা কি, বুঝো কথা? মানে তোমার কাছে এরকম একটা ফাঁপা গোলক আছে, এই যে একটা ফাঁপা গোলক, বুঝছো? যেই গোলকের আয়তন হচ্ছে কত 500 সেন্টিমিটার কিউব, আর এর ভর হচ্ছে কত 3 কেজি। ওকে, এবং তোমাকে বলছে তোমার কাছে 15টা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র মার্বেল আছে, এই যে এরকম 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15টা মার্বেল আছে তোমার কাছে, বুঝছো? তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার V1 এর মান, এটা হচ্ছে তোমার কি M1 এর মান।
15টা মার্বেল, তাহলে একটা মার্বেলের ভর কত? 20 গ্রাম। বুঝতে পারছো কথা? মার্বেল আছে কয়টা? টোটাল 15টা। তাহলে মোট ভর M2, এটার মান কত? 20 গুণন হচ্ছে কত? 15। একটার ভর যদি 20 গ্রাম হয় তাহলে 15টার ভর কত? 20 ইন্টু এত, তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে কত? 300 গ্রাম। 300 কত গ্রাম? 300 গ্রাম মানে হচ্ছে 0.3 কত কেজি। ওকে, এরপরে ভি টু একটা মার্বেলের আয়তন কত? 10 সেন্টিমিটার কিউব। মার্বেল আছে কয়টা? 15টা। তাহলে 15 ইন্টু হচ্ছে কত? 10 সেন্টিমিটার কিউব। তার মানে কত? 150 ইন্টু 10⁻⁻6 কত মিটার কিউব। ঠিক আছে, এই যে তুমি লিখলা, পানিতে ছেড়ে দিছো। এবার দেখো এই ম্যাথটা তোমাকে কি পরিমাণে একটা মানে তোমাকে কনফিউশনে ফেলে দিবে। দেখো এই মার্বেলগুলোকে তুমি এখন এই গোলকের মধ্যে প্রবেশ করাবা। আচ্ছা আমাকে বলো তো, যদি গোলকের মধ্যে এগুলোকে আমরা প্রবেশ করাই, এই মার্বেলগুলো কি আলাদাভাবে কোনো জায়গা দখল করতেছে? তুমি দেখো যখন মোমের কথা চিন্তা করছিলা, এটার উপরে কিন্তু মোমের প্রলেপ দিছিলাম আমরা, তাহলে ওরা কিন্তু আলাদাভাবে জায়গা দখল করছিল। কিন্তু দেখো এখানে যখন তুমি মার্বেলগুলোকে গোলকের ভেতরে প্রবেশ করাইতেছো, ওরা কিন্তু এই 500 সেন্টিমিটার কিউব আয়তনের মধ্যে থাকতেছে, এরা কিন্তু এক্সট্রা ভাবে জায়গা দখল করতেছে না। তার মানে তুমি যখন এখানে এফ বের করবা, এই এফটা কিন্তু আর V1 প্লাস V2 এইটা হবে না। এই এফটা কি হবে? এই এফটা তখন হবে শুধুমাত্র V1 রোজি, কারণ এই V2 তে এখানে সে এক্সট্রা কোনো জায়গা নিচ্ছে না, V2 তো আমার হিসেবের মধ্যে আসবে না। বুঝতেছো কথা? কিন্তু যখন আমরা ডাব্লু বের করব, তখন M1 প্লাস M2 ঠিকই অ্যাড হবে, কারণ এটা দিলে তো ভর তো বাড়তেছেই, ভর ঠিকই বাড়তেছে, কিন্তু এক্সট্রা আয়তন দখল করতেছে না। এর জন্য ডাব্লুর ক্ষেত্রে M1 প্লাস M2 জি হবে, কিন্তু এফ এর ক্ষেত্রে V1 প্লাস V2 হবে না, শুধু V1 হবে, কারণ ওই মার্বেলগুলো আলাদাভাবে কোনো জায়গা দখল করতেছে না, ওরা ওই গোলকের মধ্যেই আছে। বুঝছো? পারবো না এটা করতে? আশা করি এটা পারবা। ওকে, চলো এবার পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা স্টার মার্ক দিয়ে রাখো। হ্যাঁ, এটাতে স্টার মার্ক দিয়ে রাখো। কি বলছে? 2 কেজি ভর ও 300 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বস্তুর সাথে 600 কেজি পার মিটার কিউব ঘনত্বের অপর একটি বস্তু বেঁধে পানিতে ছেড়ে দিলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। দ্বিতীয় বস্তুটির ভর কত? এটা মিশ্র বস্তুর হিসাব। একটা বস্তুর ভর আয়তন দুইটাই বলে দিছে, আরেকটা বস্তুর শুধু ঘনত্ব বলে দিছে, ভর বের করতে বলছে। তাহলে চলো আমাদের যা যা ইনফরমেশন আছে আমরা আমাদের মতো করে আগে লিখি। তাহলে কি? প্রথম বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রে ওর ভর M1, এটা কত বলা ভাইয়া? 2 কেজি। ওকে ফাইন। আয়তন কত? V1 300 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব, একবারে লিখে দিলাম আমি। ওকে ওকে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ওর ঘনত্ব বলা আছে, তাই না? শুধু ঘনত্ব, সেটা হচ্ছে কত? ρ2, যার মান হচ্ছে কত? 600 কেজি পার কত মিটার কিউব। দ্বিতীয় বস্তুর শুধু ঘনত্ব বলা, ভরটার কোনো কিছু বলা নাই। তো আমি ধরতেছি, ধরি ওর যে ভর M2 এবং ওর যে আয়তন সেই আয়তনটা হচ্ছে V2। তা আমাকে বলছে এই ভরটা কত এটা বের করে দাও। বুঝছো কথা? এই ভর কত এটা বের করে দাও। তা আমরা এখানে শর্ত মতে কি লিখতে পারি? ওরা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ যে বলছে ছেড়ে দিলে, একসাথে বেঁধে ছেড়ে দিলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার শর্ত কি? ডাব্লু ইকুয়ালস টু হচ্ছে বড় হাতের এফ। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার শর্ত ডাব্লু ইকুয়ালস টু বড় হাতের এফ। তো ডাব্লু এটা মানে কি বলো? এটা মানে mg, কিন্তু এটা তো মিশ্র বস্তু, তাহলে এখানে শুধু mg লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে? M1 প্লাস হচ্ছে কত? M2g, আর এখানে কত হবে? V1 প্লাস কত? V2 রো জি। তাহলে এই পাশে জি, এই পাশে জি কি কাটা, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকতেছে? এখানে আমাদের কাছে পড়ে থাকতেছে এই পাশে M1 প্লাস M2, আর এই পাশে পড়ে থাকতেছে কত? V1 প্লাস কত? V2 তার সাথে রো। দেখো আমাকে বলছে দ্বিতীয় বস্তুর ভর বের করো। দ্বিতীয় বস্তুর ভর মানে কি? আমাকে M2 বের করতে হবে। কিন্তু দেখো এই পুরো টার্মটার মধ্যে আমরা M2 জানি না, V2ও জানি না।
তাহলে একই ইকুয়েশনের মধ্যে তো দুইটা আননোন রাশি থাকলে হবে না, হবে দুইটা আননোন রাশি থাকলে যে কোনো একটা আননোন রাশি থাকতে হবে। তাহলে কি করতে হবে, এখানে যেহেতু দুইটা আননোন রাশি আছে তাহলে এদেরকে একটা আননোন রাশিতে আমার কনভার্ট করতে হবে। তার মানে কি, হয় এই M2 কে V2 বানাই ফেলতে হবে অথবা এই V2 কে M2 বানাই ফেলতে হবে। কিন্তু যেহেতু আমি এখানে ভরই বের করব, তার মানে সমীকরণে ভরের মানটাকেই রাখবো, তার মানে এই V2টাকে আমরা M2 তে কনভার্ট করে ফেলবো। আর যদি এমন হইতো যে তোমাকে আয়তন বের করতে বলছে, তাহলে আমরা এখানে আয়তনকে রাখতাম, এই ভরটাকে আয়তনে কনভার্ট করে ফেলতাম। বুঝতে পারছো কথা? এখন বলতে পারো ভাইয়া তাহলে কিভাবে এই ভর রেখে এই আয়তনটাকে কিভাবে ভরে কনভার্ট করবেন? করতে পারবো আমরা। কিভাবে দেখো তো, দেখো এখানে রাখলাম M1 প্লাস হচ্ছে কত M2 ইকুয়ালস টু V1 প্লাস এটা কি V2। আচ্ছা বলো তো, আমরা একটা সূত্র জানি না, দ্বিতীয় বস্তুর ঘনত্ব বলে দিছে না? তো ঘনত্ব মানে কি, রো, রো মানে কত M বাই কত V না? তাহলে V এটা মানে কত M বাই কত রো না? হ্যাঁ, তাহলে এটা কি V2, তাহলে এখানে কত হবে M2, এখানে হবে রো 2, তাহলে এই যে M2 এই যে রো 2 তার সাথে রো গুণন আছে। দেখো এই রো 2 এর মান দেখো আমরা জানি এই যে 600, তাহলে দেখো পুরো ইকুয়েশনের মধ্যে এখন শুধু এই M2টাই আননোন আছে। বুঝতে পারছি কথা? যদি প্রশ্নের মধ্যে তোমাকে আয়তন বের করতে বলতো তখন এই এমটাকে আমরা এই সূত্র দিয়ে আয়তনে কনভার্ট করে ফেলতাম। মানে কি, তখন এম সমান সমান কি হইতো, এম সমান সমান ভি ইন্টু রো, তার মানে এই এম টুর পরিবর্তে লিখলাম V2 ইন্টু রো 2, তখন পুরো সমীকরণে শুধু V2টাই আমাদের আননোন থাকতো, তখন V2 বের করে ফেলতাম আমরা। বুঝতে পারছি কথা? এখন সব কিছুর মান বসাও তুমি এখানে, সব কিছু তো তোমার জানা এখন, তাহলে 2 প্লাস হচ্ছে কত M2 ইকুয়ালস টু V1 এর মান হচ্ছে কত, V1 এর মান হচ্ছে 300 ইন্টু 10 টু দি পাওয়ার কত -6 প্লাস M2 উপরে নিচে রো 2 মান হচ্ছে 600, আর এই রো মানে কিন্তু তরলের, তাহলে কোন তরলে ছাড়ছে আমরা, পানিতে, পানি, তাহলে পানির ঘনত্ব হচ্ছে কত 1000 ইন্টু 1000, তাহলে এই পাশে আছে 2 প্লাস M2, এটা দ্বারা এটাকে গুণ করলে কত হবে, এটাকে গুণ করলে ওই 3 শূন্য কাটা যাবে, 2 শূন্য 1 শূন্য থাকবে, তার মানে 0.3 হবে এখানে 3, আর এই 1000 দ্বারা উপরে গুণ করলে, এটাকে গুণ করলে 1000 উপরে উঠে যাবে, তাহলে 600 দ্বারা 1000কে ভাগ করতে হবে, তাহলে 600 দ্বারা 1000কে ভাগ করলে কত পাবো আমরা 1 পয়েন্ট সামথিং, তাহলে 600 ভাগ হচ্ছে কত, 600 ভাগ হচ্ছে 1000 1 পয়েন্ট, আচ্ছা সরি উল্টা বলি কেন, 1000 ভাগ হচ্ছে 600, 1000 ভাগ হচ্ছে 600 1.67, তাহলে 1.67 হচ্ছে কত M2। বুঝছো না এটা? এই যে এটা 1000 গুণ করছি এটার সাথে, তাহলে এটার সাথে গুণ করলে 0.3 হচ্ছে, এই 1000 এখানে উপরে উঠে যাবে, তাহলে 1000কে 600 দ্বারা ভাগ করবো, তাহলে 1000কে 600 দ্বারা ভাগ করলে 1.67 M2। এবার M2 গুলাকে এক পাশে নাও, মানগুলাকে এক পাশে নিয়ে আসো, তাহলে দেখো এই যে 2 এই মান এই পাশে আসলে -0.3, আর এখানে কি 1.67 M2, এটা ওই পাশে গেলে কত হচ্ছে -M2, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 1.7, তাই আসছে না, 2 থেকে 0.3 বাদ দিলে 1.7, আর দেখো এখানে আসে কত 1.67 M2, আর এখানে আছে কি একটা M2, তাহলে 1.67 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকে 0.67 M2, এবার দরকার কাকে আমার M2 কে, M2, তাহলে 1.7 ডিভাইড বাই 0.67, তাহলে 1.7 ভাগ 0.67 2.53 কেজি, यही है हमारा आंसर, মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? তার মানে ওই দ্বিতীয় বস্তুর যে ভর তার মানটা 2.53 কেজি। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, পরীক্ষায় আসার মতো। বুঝছো? এই হচ্ছে বস্তুর ভাষা ডোবা থেকে আসা সকল ম্যাথ। এখন আমরা এখান থেকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখব। আশা করি এখানকার সৃজনশীল প্রশ্ন তোমার কাছে এখন পানির মতো সহজ হবে, তুমি দেখা মাত্র পারবা এইগুলো। বুঝতে পারছো কথা? দেখো এবার দেখো কিছু সৃজনশীল প্রশ্ন দেখাই। দেখো এটা হচ্ছে একটা সৃজনশীল, এটা হচ্ছে সিলেট বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে ঘ নম্বরে, যে এ পাত্রে একটা তরল আছে যার ঘনত্ব 1000, বি পাত্রে একটা তরল আছে যার ঘনত্ব হচ্ছে 800, তার মানে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কেরোসিন। এবার বলছে এই যে সি একটা বস্তু, আমার এই যে সি হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে একবার এ পাত্রে রাখবো,
একবার বি পাত্রে। তাহলে কোন পাত্রে কি ঘটবে এটা বলতে বলছে আমাকে, বুঝতেছো কথা? তাহলে কি করবা তুমি সুন্দর মতো যখন সলিউশন করবা, তাহলে এ পাত্রের ক্ষেত্রে তার ডাব্লিউ বের করবা আর কি এফ বের করবা, তারপরে ডাব্লিউ এফ কম্পেয়ার করে এ পাত্রে কি হবে এটা লিখবা। বি পাত্রের ক্ষেত্রে যাবা, ডাব্লিউ বের করবা, এফ বের করবা, এরপরে কি ঘটবে ওইটা বলে দিবা। বুঝছো কথা? কিন্তু এ পাত্রের ক্ষেত্রে যখন এফ বের করবা ভি রো জি, ওই রো কিন্তু 1000 হবে। বি পাত্রে যখন এফ বের করবা ভি রো জি, ওই রোটা কিন্তু 800 হবে। কারণ যেই পাত্র ওই পাত্রের রো তো তরলের ঘনত্ব, তাহলে এই পাত্রে নিলে তো এই পাত্রের তরল নিতে হবে, এই পাত্র নিলে এই পাত্রের তরল নিতে হবে। বুঝছো কথা? এই যে এম এর মান বলা আছে 350 গ্রাম, ভি এর মান ডিরেক্টলি বলা নাই বাট ইনডিরেক্টলি বলা আছে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলা দেওয়া। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে গুণ করে কি পাবা? আয়তন পাবা। ভি পাইলা, তাহলে ভি তো হয়ে গেল, তারপরে ম্যাথ করবা, শেষ। ওকে, এটা পারা যাবে। পরেরটা, এই যে পরেরটা দেখো, এখানে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 1 আমরা করে ফেলছি অলরেডি। বুঝতেছো কথা? দৃশ্যকল্প 1 যে কোশ্চেনটা ছিল এটা আমরা অলরেডি করে ফেলছি। এবার ঘ নম্বরটা কি বলছে? যে দৃশ্যকল্প 2 অনুসারে, মানে দৃশ্যকল্প 1টা আমাদের ভাষার ওপর রিলেটেড না। ওকে, তাহলে দৃশ্যকল্প 2 অনুসারে বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? বলো, এই ম্যাথ করাইছি না? একদম ভাষার ওপর 2 নম্বর ম্যাথই তো এটা ছিল। ওই যে আয়তনের কিরূপ পরিবর্তন করলে, তাহলে তুমি কি করবা? ডাব্লিউ ইকুয়ালস টু এফ, মানে এটা তো শর্ত, তাহলে এটা হচ্ছে এম জি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য, এটা হচ্ছে ভি রো জি। তুমি ভি এর মান বের করবা, তার মানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে আয়তন হইতে হবে এত। তাহলে ওর আগের আয়তন কত? পূর্বের আয়তন, এটা তো দেওয়া আছে, পূর্বের আয়তন ভি, এটাকে ভি রোন 0 দিলাম, মানে শুরুতে যেটা। তাহলে কত? ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া আছে, আমরা জানি ক্ষেত্রফল উচ্চতার ক্ষেত্রে আয়তনের সূত্র কি? এ ইন্টু এইচ। তাহলে কত? 300 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -4, আর এইচ এর মান হচ্ছে কত? 0.1। বুঝছো? এই যে সেন্টিমিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ারে কনভার্ট করলাম, তাহলে 10 টু দি পাওয়ার -4 দ্বারা গুণন, আর সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলাম 100 দ্বারা ভাগ, এই যে হচ্ছে এটা। তাহলে এখান থেকে পূর্বের আয়তন পেয়ে গেলাম আমরা। আর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে আয়তন হইতে হবে এটা। এরপরে এই দুইটাকে কম্পেয়ার করে দেবো। এই ম্যাথ তো 2 নম্বর ম্যাথ করাইছি এটা তোমাদের। বুঝছো কথা? এবার আসো পরেরটাতে যাই, চলো পরেরটাতে যাই। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, আগে এইটা দেখো, এটা দেখো, দেখো এটা কি বলছে। বলছে এটা হচ্ছে খুবই রিসেন্ট প্রশ্ন, যশোর বোর্ড 2025 সালে আসছে এবং রাজশাহী বোর্ড 2023 সালে আসা। কি বলছে? এ ও বি বস্তুদ্বয়কে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না ডুববে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলো, একসাথে বাঁধবা, তাহলে কি ডাব্লু কি হবে? ডাব্লু সমান সমান কত? m1 প্লাস হচ্ছে কত? m2g। এফ সমান সমান কত? v1 প্লাস v2 রো জি। পানিতে ছাড়বো, তাহলে এটার মান হচ্ছে কত? 1000। এবার আসো, m1 m2 লাগবে। এই দেখো, এ বস্তু, এই যে m দেওয়া আছে, এই যে বি বস্তু, এই যে m দেওয়া আছে, তাহলে এইটা ওকে ওকে। এবার এইটা v1 প্লাস v2 রো জি, তাহলে এই যে এ বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া, তাই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা করে v1 এর মান পেয়ে গেলা। এবার v2, এই দেখো v2 নাই, কিন্তু কি আছে? ওই যে ঘনত্ব দিয়ে দিছে। তাহলে আমরা কি জানি? রো টু সমান সমান কত? m2 ডিভাইডেড বাই v2। তাহলে এখান থেকে v2 সমান সমান কত? m2 ডিভাইড বাই রো টু। এই যে ঘনত্বের সাহায্যে v2 বের করে ফেলবা। এই যে কেবলে করলা না, এই যে মাত্র করলা না, এই যে कहा गया, किधर है, किधर किधर किधर, এই যে করলা না মাত্র, এই যে ঘনত্ব, এই যে এটার আয়তন দেওয়া ছিল না, এই যে আয়তন বের করছো, সরি ভর দেওয়া ছিল না, ভর বের করছো না, এখানে ভর বের করছো, ওখানে আয়তন বের করতে হবে, এইটুকুই তো তফাৎ। এই যে এই ম্যাথ, সেম এই ম্যাথ। বুঝতেছো কথা? বুঝতে পারছো? এই গেস বুঝতে পেরেছো? ওকে ওকে, এটা গেল, বুঝছি এটা বুঝছি। এবার আসো আগের ম্যাথটা একটু দেখি। এই ম্যাথটা খুব রিসেন্ট, সিলেট বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন।
দেখো প্রশ্নটা কি বলছে। প্রশ্ন বলছে হঠাৎ বন্যায় পানিবন্দী হওয়া 40 কেজি ভরের একজন ব্যক্তি নিরাপদে যাওয়ার জন্য 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 300 সেন্টিমিটার লম্বা একটি কলা গাছ পানিতে ভাসায়। কলা গাছটি বন্যার পানিতে আয়তনের 30% ডুবে থাকে। আয়তনের 30% ডুবে থাকে। বন্যার পানির ঘনত্ব বলছে তোমাকে কত? বন্যার পানির ঘনত্ব বলে দিচ্ছে 1200 কেজি পার মিটার কিউব। এটা প্রশ্নের মধ্যে বলা। এবার বলছে কলা গাছের ঘনত্ব কত? দেখো তো ম্যাথটা চেনা চেনা লাগে কিনা। কলা গাছের ঘনত্ব মানে বস্তুর ঘনত্ব বের করতে বলছে। ওই যে প্রথমে বললাম না, একটা বস্তুর 2/3 অংশ যদি পানিতে ডুবে থাকে, একটা বস্তুর 2/3 অংশ যদি পানিতে ডুবে থাকে তাহলে বস্তুর ঘনত্ব কত? তুমি ওখানে 2/3 দিয়ে করছো, আর এখানে কত দেওয়া আছে? 30% দেওয়া আছে। বুঝতেছো কথা? তাহলে খুব সুন্দর মতো এখানে লিখবা। এই যে গ নম্বরের সলিউশন। ধরি ভর হচ্ছে কত? ভর হচ্ছে এম, আর আয়তন হচ্ছে কত? আয়তন হচ্ছে কত? ভি। তাহলে ভি মিটার কিউব, আর এটা হচ্ছে কত? এম কে, যেটা আমরা ধরে নিলাম। ধরি তাহলে শর্ত কি? 30% ডুবে আছে টোটাল আয়তনের। তাহলে এই যে আমার বস্তু, এই যে এই বস্তুর টোটাল আয়তন কত? ভি। ডুবে আছে কতটুকু? ভি প্রাইম। তাহলে এই ভি প্রাইম কত? ভি এর 30%। তার মানে কত? ভি ইন্টু কত? তার মানে ভি ইন্টু কত? 30 ডিভাইড বাই হচ্ছে কত? 100। তার মানে কত? 0.3 ভি। ওখানে 2/3 ছিল, এখানে পার্সেন্টেজ আকারে দিয়ে দিছে। তাহলে এখানে শর্ত মতে আমরা কি বলতে পারি? শর্ত মতে ডাব্লু ইকুয়ালস টু আংশিক নিমজ্জিত না, ডাব্লু ইকুয়ালস টু এফ। তাহলে ডাব্লু মানে কত? এম জি। এফ মানে কত? ভি প্রাইম রো জি। জি জি কাটা। তাহলে এম ভি প্রাইম মানে হচ্ছে কত? 0.3 ভি ইন্টু হচ্ছে কত? রো। তাহলে এই ভি এই পাশে ভাগ হবে। তাহলে এম বাই ভি সমান সমান 0.3 ইন্টু হচ্ছে কত? রো। তাহলে এম বাই ভি মানে বস্তুর ঘনত্ব। তাহলে এই যে রো অফ 0, বস্তুর ভর বাই বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব 0.3, আর বন্যার পানির ঘনত্ব কত? 1000। এবার এখান থেকে মাল্টিপ্লাই করে যা পাবা ওইটাই হবে কি আমাদের বস্তুর ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব কত আসে দেখি? 3 বারং 36, তাই না? 3 বারং 36, 360 আসবে। তাই একটু দেখি, বলা তো যায় না। 0.3 ইন্টু 1200, 360 কেজি পার কত? মিটার কিউব। এই যে আমরা বস্তুর ঘনত্ব, কলা গাছের ঘনত্ব পেয়ে গেছি। বুঝতে পারছো কথা? ওই যে কলা গাছ বলছে না, বস্তু মানে এখানে কলা গাছ আর কি। শেষ। এর পরেরটা বলছে লোকটির নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিক যুক্তি দাও। লোকটি নিরাপদে, আচ্ছা বলো তো লোকটি নিরাপদে কখন যাবে? যখন কলা গাছ ডুববে না। সহজ কথা, ওই লোকটাকে সহ কলা গাছ যখন ডুববে না তখনই তো লোকটা নিরাপদে চলে যাবে। তাহলে ওই লোকটিকে সহ কলা গাছ ডুবে কিনা এটা আমাকে বের করতে হবে। বুঝছো কথা? লোকটাকে সহ কলা গাছ ডুববে কিনা এটা আমাকে বের করতে হবে এখন। ঠিক আছে? তাহলে বলো। তাহলে এটা তোমরা বুঝছো, এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এটা আমি এখানে মুছে দিলাম। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্ন সলভ করব। ঘ নম্বর। তাহলে ঘ নম্বর প্রশ্নের জন্য ব্যক্তির ভর মানে মিশ্র বস্তু, তো আমার মিশ্র বস্তু না, মিশ্র বস্তু। তাহলে আমরা যদি সিনারিওটা চিন্তা করি, ধরো এটা হচ্ছে সেই কলা গাছ। হ্যাঁ, এই যে কলা গাছ, এই যে কলা গাছ, ও বন্যার পানিতে থাকবে। তো এখানে এই কলা গাছের উপরে ব্যক্তিটা থাকবে, তাই না? এই যে ব্যক্তি, ধরো এটা, এই যে ব্যক্তি কলা গাছের উপরে আছে। যদিও খুব বাজে একটা ব্যক্তি হয়েছে, তারপরে ধরে নাও হিসাবের সুবিধার্থে। আচ্ছা বলো, তাহলে এই যে এ হচ্ছে ব্যক্তি, এ হচ্ছে কি, সরি, এ হচ্ছে ব্যক্তি, এ হচ্ছে কলা গাছ। তাহলে এই ব্যক্তি সহ কলা গাছটা যদি পানিতে ডুবে না যায় তাহলে নিরাপদে যাইতে পারবে, আর যদি ডুবে যায় তাহলে তো নিরাপদে যাইতে পারলো না। তো এখন আমাকে দেখতে হবে ব্যক্তি সহ কলা গাছটা ডুবে কিনা। আচ্ছা বলো, মিশ্র বস্তু তো, তাই না? তাহলে ডাব্লু মানে কত? ডাব্লু মানে m1 প্লাস হচ্ছে কত? m2 জি। আর এফ মানে v1 প্লাস v2 রো জি। কিন্তু এখানে ঝামেলা আছে। বলো এফ আমরা কখন পাবো বলো তো? এফ এখানে কি ব্যক্তির ভিটা কি এখানে আসবে? ব্যক্তির ভি তো এখানে আসবে না, কারণ এই ব্যক্তি তো কলা গাছের উপরে থাকবে, তাই না?
ব্যক্তি তো কি কলা গাছের উপরে থাকবে, তাহলে এই ব্যক্তিকে সাপোর্ট দিবে কলা গাছ, তাহলে এখানে ব্যক্তি তো আর পানিতে ডুব দিবে না, ও তো কলা গাছের উপরে দাঁড়াই থাকবে, তাই না? তাহলে ওর আয়তন তো আর আমার পানির মধ্যে যাচ্ছে না, ওই বন্যার পানির মধ্যে তো ওর আয়তনটা যাচ্ছে না, ও তো কলা গাছের উপর দাঁড়াই থাকবে। তাহলে ওই ব্যক্তি সহ কলা গাছকে অতটুকু সাপোর্ট দিতে হবে। তার মানে এখানেও কিন্তু আমার যেটা যে V1 প্লাস V2 এইটা কিন্তু আমাকে ব্যবহার করা যাবে না, এখানে শুধু একটা ভি হবে এবং সেই ভিটা শুধুমাত্র কলা গাছের। আমার কথা বুঝতে পারছো? এখানে কিন্তু ব্যক্তির ভি আসবে না, কারণ ব্যক্তি তো কলা গাছের উপরে দাঁড়ায় থাকবে, ব্যক্তি তো আর পানির মধ্যে যাবে না যে আমি এখানে ব্যক্তির আয়তন নিয়ে আসবো। তাহলে কলা গাছ ওই ব্যক্তিকে এমন সাপোর্ট দিতে হবে তার ভর সহ যেন ওরা ভেসে থাকে। আমি কি কথা বুঝাইতে পারছি? বুঝছো কথা? ব্যক্তি যখন এর উপরে দাঁড়াবে তখন তো ওর ওজন তো নিচের দিকে গেলই, যাচ্ছেই তো নিচের দিকে, কিন্তু ও যখন দাঁড়ায় থাকবে ওর আয়তনটা তো তরলের মধ্যে যাবে না, ওর আয়তনটা কি তরলের মধ্যে যাবে? কলা গাছ আমাকে সেই সাপোর্টটা দিবে। তাহলে এখানে আয়তন শুধুমাত্র কার আসবে? কলা গাছের আসবে, এখানে ব্যক্তির আয়তন আসবে না। বুঝছো কথা? তাহলে আমরা যখন লিখবো এখানে, তাহলে কলা গাছের ক্ষেত্রে, কলা গাছের ক্ষেত্রে ক্ষেত্রে ওর আয়তন 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 কত? V1। তাহলে বলো কি বলছে? 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 300 সেন্টিমিটার লম্বা। তাহলে বলো কলা গাছটা দেখতে কেমন? সিলিন্ডার শেপ না? তাহলে সিলিন্ডার শেপের কোনো বস্তুর আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার কত? এইচ। ওকে, তাহলে পাই ব্যাসার্ধ কত বলা? 15 সেন্টিমিটার, তার মানে 0.15 এটার উপর স্কোয়ার, আর উচ্চতা কত বলা? লম্বা মানেই তো উচ্চতা আর কি, 300 সেন্টিমিটার মানে কত? 3 মিটার, 100 দ্বারা ভাগ করো। তাহলে এটা মান কত আসে? এটা মান আসে হচ্ছে পাই মানে 3. আমার কাছে তো এই ক্যালকুলেটর আছে, তাহলে শিফট পাই ইন্টু কত? 0.15 স্কোয়ার ইন্টু কত? 3। এটা মান আসতেছে ভাইয়া 0.2120 মিটার কিউব। ঠিক আছে, এবার কি বের করতে হবে? ভর বের করতে হবে। কিন্তু দেখো ভর তো ডিরেক্টলি কি বলা আছে কলা গাছের? না, ডিরেক্ট কলা গাছের ভর বলা নাই। কিন্তু দেখো আমরা গ নম্বর প্রশ্নে কলা গাছের ঘনত্ব পাইছিলাম না? ওই যে 360 কেজি পার হচ্ছে কত? মিটার কিউব। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে আমরা জানি ρ1 সমান সমান কত? m1/v1। তাহলে m1 এটা সমান সমান কত? v1 ইন্টু ρ1। তাহলে v1 0.2120 আর এটা ছিল কত? 360। তাহলে এটা ইন্টু 360। তাহলে এটার মান আসতেছে ভাইয়া কলা গাছের যে ভর 76.34 হচ্ছে কত? কেজি। ওকে, তাহলে কলা গাছেরটা হিসাব শেষ। এবার কার কাছে? ব্যক্তির ক্ষেত্রে। তাহলে এখানে ব্যক্তির শুধু m2 আছে, সেটা হচ্ছে কত? 40 কেজি। আর ওর আয়তন তো আসবে না, কারণ ও তো কলা গাছের উপরে দাঁড়ায় থাকবে, ও তো আর পানির মধ্যে যাচ্ছে না। বুঝতেছো কথা? এর জন্য ওর আয়তন নিয়ে আমি চিন্তা করব না, কলা গাছ আমাকে ওই পরিমাণ সাপোর্ট দিবে। বুঝতেছো কথা? এই হচ্ছে বিষয়। তাহলে এখন তুমি লিখো, তাহলে ডাব্লু সমান সমান কত? m1 প্লাস হচ্ছে কত? m2g। ভর তো ঠিকই আসবে, আর f সমান সমান কত হবে? শুধু v1 কত? ρg। আর এই যে রো এর মানটা হচ্ছে কত? রো এর মানটা হচ্ছে 1200। ঠিক আছে, তাহলে এখন হিসাব করো এখানে কত সেটা। তাহলে এটা আসতেছে, ওইটা হচ্ছে 40 আর হচ্ছে কত? 76। তাহলে 40 আর 76 হচ্ছে কত? 116, হ্যাঁ 116.34 ইন্টু 9.8। এটা মান আসতেছে হচ্ছে 1140.132 নিউটন। আর V1 এর মান ছিল কত? 0.2120 ইন্টু রো হচ্ছে 1200 ইন্টু 9.8। আল্লাহ আল্লাহ গো, বাসিসে গো, 93.12 নিউটন। তাহলে এফ বেশি, এফ ইজ গ্রেটার দেন ডাব্লু, সুতরাং নিরাপদে যাবে শেষ।